everyone. Today we will start the due portion of that biodiversity and conservation. Afterwards we can go for population and community ecology, which are included in your syllabus. তো যাই হোক, যেটা পর্যন্ত আমাদের যেটা হয়েছিল যে বায়োডাইভার্সিটি কনজারভেশনের যতদূর পর্যন্ত হয়েছিল তারপর থেকে আমরা কন্টিনিউ করছি। আমাদের যে ব্যাপার আলোচনা হয়েছিল লস অফ বায়োডাইভার্সিটি, মাস এক্সটিংশনের বিভিন্ন ধরনের যে থিওরি প্রপোজড ছিল সেগুলো, তারপরে আমাদের যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে কজেস অফ বায়োডাইভার্সিটি লসেস। তো বায়োডাইভার্সিটি, হোয়াট ইজ বায়োডাইভার্সিটি? দ্যাট diversification or changes in living organisms, that is called biodiversity. Biodiversity important for different reasons, যেগুলো মেনশন করা ছিল যে আমাদের খাদ্যের জন্য, আমাদের কিসের জন্য, ক্লোথসের জন্য, কিসের জন্য, মেডিসিনের জন্য। তো সেই জন্য বায়োডাইভার্সিটি যত রিচ হবে, ইকোসিস্টেম তত স্টেবল হবে, অ্যাজ ওয়েল অ্যাজ উই ক্যান গেট অল দোজ থিংস হোয়াট এভার উই হ্যাভ মেনশনড আর্লিয়ার। খাদ্য থেকে শুরু করে বস্ত্র, বাসস্থান, যা যা বলেছিলাম যে দৈনন্দিন জীবনে আমাদের যা যা লাগে তার ম্যাক্সিমাম পোর্শনটুকুই হয় আসে কোথা থেকে? যে আমাদের নেচার থেকে, সেটা কোনো না কোনো উদ্ভিদ বা কোনো না কোনো প্রাণীর প্রোডাক্ট থেকে। তো বায়োডাইভার্সিটিতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ইটস নট ওয়ার্কিং, দেন হোয়াট টু ডু ফ্রম দেয়ার অনলি? ওকে 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 সো হোমো স্যাপিয়েন্স, দিস থিংস আর already mentioned earlier. So in this slide এখানে আমরা যেটা দেখলাম যে লস অফ বায়োডাইভার্সিটি, দ্যাট অনলি রিজন ইজ দ্যাট হিউম্যান বিং। আমরা হচ্ছি মেন রিজন বা কালপ্রিট ফর বায়োডাইভার্সিটি। যত মানুষের অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস বেড়েছে, হিউম্যান ইন্টারফারেন্স যত বেড়েছে, বায়োডাইভার্সিটি তত কমেছে। হ্যাঁ, তো এর আগে আমরা এটাও আলোচনা করা ছিল যে লস অফ বায়োডাইভার্সিটির ফলে আমাদের যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস যেটা রয়েছে, সো এই নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস থেকে আমরা অলরেডি আইডেন্টিফাইড করেছি যে আমাদের রেড লিস্ট মানে অ্যাজ পার দ্য ইয়ার অফ 2004 সেখানে আমাদের 784টা স্পিসিস অলরেডি এক্সটিংক্ট ইন লাস্ট 500 ইয়ার্স। তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের ভার্টিব্রেটসের মধ্যে 338, 87, এখানে 338, এখানে 339 ইন কেস অফ ইনভার্টিব্রেটস। তো এই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছিলাম। ডোডো, ডিফারেন্ট স্পিসিস অফ টাইগার, দিস আর অলরেডি এক্সটিংক্ট। আর এটাও আমরা আলোচনা করেছিলাম যে আমাদের অ্যানিম্যাল কিংডমে যত বায়োডাইভার্সিটি আছে আর কি, ঠিক আছে, সেই বায়োডাইভার্সিটির মধ্যে যারা হচ্ছে যে এক্সটিংক্ট হয়ে গেছে বা খুব ভালনারেবল টু এক্সটিংশন, তাদের মধ্যে অ্যাম্ফিবিয়ান্সরা হচ্ছে সবথেকে বেশি। কেন অ্যাম্ফিবিয়ান্স? অ্যাম্ফি কথার মিনিং হচ্ছে বোথ, যেখানে কি হয় ওদের লাইফ সাইকেলে দে নিড অ্যাকোয়াটিক অ্যাজ ওয়েল অ্যাজ টেরিস্ট্রিয়াল। সেই জন্য ইফ বোথ এনভায়রনমেন্ট আর নট সেফ, দেন দেয়ার ইজ এ কোশ্চেন অফ সার্ভাইবিলিটি। ঠিক আছে, তো যার জন্য কি হচ্ছে, বার্ডস আর ম্যামেলস মিলে যতটা এক্সটিংক্ট হয়, অ্যাম্ফিবিয়ান্স একা ততটা এ করে। তো এখানে বলাই ছিল যে হচ্ছে যে আমাদের বার্ডস কত 12%, ম্যামেলস কত 23%, আর অ্যাম্ফিবিয়ান্স ইটসেলফ একা কত করে 32%। মাস এক্সটিংশনের ক্ষেত্রে আমরা যে সমস্ত থিওরিগুলো মেনশান করেছিলাম সেটা হচ্ছে যে অর্ডোভিশিয়ান, সিলুরিয়ান এক্সটিংশন, লেট ডেভোনিয়ান এক্সটিংশন, তারপরে ছিল কি আমাদের পার্মানেন্ট ট্রাইসিক এক্সটিংশন, ট্রায়াসিক জুরাসিক এক্সটিংশন, ক্রিটেশিয়াস পেলাজিন এক্সটিংশন, এবং লাস্টে ছিল কি আমাদের হলোসিন এক্সটিংশন। কেমন?
তো এইগুলো আমাদের সব মেনশন করা ছিল এর আগের দিন। এবার যেখান থেকে আমাদের আজকে কন্টিনিউয়েশন করব, জাস্ট এই মাস এক্সটিংশনের যে থিওরিগুলো ছিল সেই থিওরিগুলোর পর থেকে আমাদের কি করতে হবে, ব্যাপারগুলোকে আজকে আবার আলোচনা করতে হবে। মাস এক্সটিংশনের হাউ ইজ দ্য সিক্স এক্সটিংশন ডিফারেন্ট, দ্য ডিফারেন্স ইজ ইন দ্য রেট অফ এক্সটিংশন, কতটা রেটে এক্সটেন্ড করে তার উপর ডিপেন্ড করে। শঙ্করবাবু মক টেস্ট আমি ইনাদের সাথে আলোচনা করি। আসলে বেশি ব্যাপার হচ্ছে যেটা আপনাদের যে জুলজির মানে যারা বায়োলজিক্যাল সায়েন্স আর কি, জুলজির যে পোর্শনটা সেটা তো সবার পরে শুরু হয়েছে, বোটানিস্ট স্যার বা ফিজিওলজিস্ট স্যাররা শুরু করে ফেলেছেন। তো চাইছিলাম যেটা যে কিছুটা সিলেবাস কিছুটা এগিয়ে যাক, তারপরে আপনাদের অবশ্যই মক টেস্ট নেওয়া হবে। ঠিক আছে শঙ্করবাবু? আচ্ছা, এখন যেটা বলেছে কি, দ্য কারেন্ট স্পিসিস এক্সটিংশন রেটস আর এস্টিমেটেড টু বি 100 to 1000 times faster than in the pre-human times, and activities of humans are responsible for the faster rate. যে কথাটা আগে বললাম যে ইভলিউশন অফ ম্যান বা মানুষ আসার আগে পৃথিবীতে যে পরিমাণ স্পিসিসের এক্সটিংশন হতো তার থেকে 100 থেকে 1000% গুণ বেশি এক্সটিংশন হচ্ছে। তার মানে বোঝা যায় কি আমরা বিভিন্ন ধরনের যে আমাদের কি হয় কনজারভেশন যে ওয়েজ আউটগুলো যেগুলো আছে, যেগুলো আমরা বলেছিলাম ন্যাশনাল পার্ক হোক, স্যাংচুয়ারি হোক, বায়োস্ফিয়ার রিজার্ভ হোক, প্রত্যেকটা জায়গায় অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রত্যেকটা জায়গায় একই মেসেজ দেওয়া থাকে, সেটা হচ্ছে অনলি ডিউ টু দ্য হিউম্যান ইন্টারফারেন্স বায়োডাইভার্সিটি ইজ ডে বাই ডে ডিক্রিজিং। ওকে, সেজন্য দেখা গেছে কি 100 থেকে প্রায় 1000 টাইমস কি হচ্ছে ফাস্টার এ হচ্ছে কি হচ্ছে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, স্পিসিস এক্সটিংশন হয়ে যাচ্ছে। ইকোলজিস্ট ওয়ান দ্যাট ইফ দ্য প্রেজেন্ট ট্রেন্ডস কন্টিনিউ নিয়ারলি হাফ অফ all the species on earth might be wiped out within next 100 years. যে রেটে বায়োডাইভার্সিটি লস হচ্ছে সেটা যদি এরকমভাবে চলতে থাকে তাহলে সব স্পিসিস এক্সটিংক্ট হয়ে যাবে, তার মানে ইকোসিস্টেমও সার্ভাইভ করবে না। সেটা কদিনের মধ্যে? আগামী 100 বছরের মধ্যে, 100 ইয়ার্স। ওকে, হ্যাঁ। তো এবার হচ্ছে কজেস অফ বায়োডাইভার্সিটি লসেস, যে এটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যে কী কারণের জন্য বায়োডাইভার্সিটি লস হয়। তার জন্য 4টে কোয়াড্রেট করা রয়েছে আমাদের এখানে। কি হচ্ছে যে ওভার এক্সপ্লয়টেশন, কোনো একটা পার্টিকুলার অর্গানিজম, যেমন ওই যে হচ্ছে না বর্ষাকাল এখন মনে পড়ে ইলিশ মাছের কথা মনে পড়ে, তো ইলিশ এক্সপ্লয়েট করতে 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 এমন একটা জায়গায় সরকারকে নিয়ম বা লজ বা রুলস চালু করতে হলো, যখন দেখা গেল কি মুনাফার জন্য কি হচ্ছে ছোটো ছোটো ইলিশগুলোকেও তুলে নেওয়া হতো। তো এখন কি করা হয়েছে, রেগুলেশন করেছে একটা নির্দিষ্ট মেস সাইজ থাকবে, সেই নির্দিষ্ট মেস সাইজে কীভাবে ছোটো মাছগুলো যাতে বেরিয়ে যেতে পারে, ইট শুড বি সাস্টেনেবল। এরকম ব্যাপারটা নয় 2025 সালে ইলিশ মাছকে শেষ করে দেবো 2026 সালে যাতে আর না পাওয়া যায়, একদমই নয়। সেই জন্য গভর্নমেন্ট লেভেল থেকে এই সমস্ত রুলস রেগুলেশনগুলো করতে হয়। সেই জন্য ওভার এক্সপ্লয়টেশন ইজ ওয়ান অফ দ্য রিজন ফর বায়োডাইভার্সিটি লস। পুরোটাকেই যদি ওই কি বলে সোনার ডিম পাড়া মুরগি আর কি, যদি আমি মনে করি যে ওই মেরে ফেললে মনে সব থেকে বেশি ডিম পাবো, তাহলে ভুল চিন্তা ভাবনা, কী হবে সুইসাইডাল অ্যাটেম্প্ট হবে আর কি। আচ্ছা, হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন এটা হচ্ছে অনলি কি হচ্ছে ফরেস্ট যে রিজিয়নগুলো ছিল সেই ফরেস্ট রিজিয়নগুলোকে কেটে ডিফরেস্টেশন করে তার এগ্রিকালচার করা, কি হচ্ছে মানুষের ওই এগ্রিকালচার প্রোডাক্টকে ইনক্রিজ করার জন্য কি হচ্ছে ফরেস্টটাকে ডিস্ট্রয় করা হচ্ছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। যার জন্য কি হয় বিভিন্ন ধরনের ফরেস্ট যখন বেশি পরিমাণে ধ্বংস হয়ে যাবে তখন বার্ডসের সংখ্যা কমবে, অ্যাজ ওয়েল অ্যাজ বাকি যার সমস্ত অ্যানিমালসগুলো থাকে তখন তারা কী করে মুভ করতে চাইবে এক জায়গা থেকে অন্য জায়গায়, সেটা তাদের ক্ষেত্রে সুটেবল নাও হতে পারে। কেমন কো এক্সটিংশন একসাথে অনেক সময় দেখা যায় কি কোভিলিউশন হয়, কোভিলিউশন একটা কথা আছে, দুটো স্পিসিস একের সাথে ইভলভড হচ্ছে, এর যদি দুজনে এমনভাবে জড়িত এ যদি না থাকে তাহলে এও থাকবে না, বিকজ দে আর সোললি ডিপেন্ডেন্ট অন ইচ আদার। কো এক্সটিংশন তাহলে যখন একজন যদি কোভিলিউশন যদি একসাথে চলতে থাকে তাহলে একজন যদি
এক্সটিংক্ট হয়ে যায়, তাহলে অন্যজনের ক্ষেত্রেও তাই হবে। এলিয়েন স্পিসিস ইনভেশন, ইনভেসিভ স্পিসিস। অনেক সময় কী হয়, আমাদের মনে হয় যে বাইরে থেকে কোনো একটা স্পিসিস নিয়ে এসে দেখা যাক না, তাহলে কী হবে, ভেরিয়েশন আসতে পারে, এর থেকে আমরা নতুন কিছু পাবো। কিন্তু দেখা গেছে কি ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা এত পরিমাণ রিসোর্স ইউটিলাইজ করে কম্পিটিশনে, তারাই জয়ী হয়, আর আমাদের নেটিভ স্পিসিসগুলো মারা যায়। সেই জন্য দিস 4 কোয়াড্রেটস আর সেইং দ্যাট দিস আর দ্য ইভিল কোয়াড্রেট। ওকে, সো দিস আর দ্য রিজন ফর বায়োডাইভার্সিটি লসেস। কেমন? আচ্ছা, এখানে যেমন কি আছে, হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। একটা সময় ফরেস্ট এরিয়া খুব বেশি ছিল, তারপরে কী হলো, ডিফরেস্টেশন হয়ে গেল। যখন এই ডিফরেস্টেশন হয়ে গেল, তখন ডেফিনেটলি এই অ্যানিম্যালগুলোকে আমরা পাবো না। কেন? তার জন্য তার শেল্টার, তার ফুড, এগুলো তো প্রোভাইড করতে হবে। এগুলো যখন নেই, তখন তারা কী করবে, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে যাবে। দ্যাটস অল। নেক্সট হচ্ছে হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম দ্যাট অ্যামাজন ইন আমেরিকা, ওকে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য, কী বলে, লাংস অফ দ্য প্ল্যানেট। কী করে, কার্বন সিকুইস্ট্রেশন, কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে ডিউরিং ফটোসিনথেসিস। কিন্তু দেখা গেছে কি ডে বাই ডে এর এত বেশি পরিমাণ কী হয়, ফরেস্ট ফায়ার হয় বা ডিফরেস্টেশন হচ্ছে, যার জন্য কী হয়ে গেছে, এখন দেখা গেছে যে সেটা আর ওই লাংস অফ দ্য প্ল্যানেট না হয়ে সেটা একটা কী হচ্ছে, বার্ডেন তৈরি করেছে। কেমন? আচ্ছা, পলিউটেড ল্যান্ড লিডিং টু ডেথ অফ প্ল্যান্টস। যে আমাদের যে পলিউশনের যে বিভিন্ন ধরনের যে মেটেরিয়ালস যেগুলো, বা এই ধরনের এয়ার পলিউশন, সয়েল পলিউশন, তাহলে কী করে, এদের মধ্যে there are different type of chemicals are there which are not at all conducive for that particular species which are present there. তার ফলে কী হবে, তাদের এক্সটিংশন হবে, রাইট? আচ্ছা, পলিউটেড ওয়াটার লিডিং টু ডেথ অ্যাকোয়াটিক লাইফ। হ্যাঁ, এখন তো কী হয়, দেখা যাচ্ছে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা অশান্তির আবহ, সব জায়গায় যুদ্ধের পরিস্থিতি। সেখানে আলটিমেটলি যেটা হয়, মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিকই, তার সাথে সাথে ইকোসিস্টেম বা নেচারও যথেষ্ট আকারে নষ্ট হচ্ছে, তার এফেক্টটা বোঝা যাবে। হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, লার্জ হ্যাবিটেট ব্রোকেন ইন্টু স্মলার ফ্র্যাগমেন্টস ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস। এটা একটা ফরেস্ট এরিয়া ছিল, তো ফর দ্য সেক অফ ডেভেলপমেন্ট, সো কল ডেভেলপমেন্ট যাকে বলে, সেটা করতে গিয়ে দেখা মানে আমাদের কী হলো, প্ল্যান হলো ওখান থেকে একটা কানেকশন করতে, রাস্তা করতে হবে। তো রাস্তা করতে গিয়ে দেখা গেল কি ইলেকট্রিফিকেশান হয়েছে, রাস্তা হয়েছে, সমস্ত কিছু হয়েছে, তার মানে কী হলো, এদেরকে আইসোলেটেড করে দেওয়া হলো। এরকম সিনারিও আমরা হামেশাই দেখতে পাই। কেমন? নেক্সট, হ্যাঁ, এবার পারাপার করতে যাবে, অনেক সময় লেখা থাকে আমাদের এই পশ্চিম মেদিনীপুরেই বিভিন্ন জায়গায় থাকে যে হাতি পারাবারের জায়গা, সতর্ক থাকুন বা সাবধানে থাকুন। তো কী হবে, নর্থ বেঙ্গলে আমরা প্রায় খবর পাই, জলপাইগুড়ির দিকে, যে কী হয়েছে, ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয়েছে, অনলি ডিউ টু হিউম্যান ইন্টারফিয়ারেন্স বা অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস। এরপরে ওভার এক্সপ্লয়টেশন, যেটা বলছিলাম, এর মধ্যে কি বোঝানো হয়েছে এটাই যে আগে যখন মানুষদের মধ্যে এই ধারণা ছিল, আমার মোটামুটি একটা হলেই ঠিক আছে বাবা, একটা জামা কাপড়েই আমার এত দরকার নেই, একটা মেডিসিনের জন্য অল্প, ফুডও অল্প, বাড়িও অল্প। এখন মানুষের কি হয়েছে, চাহিদা যত বেশি পরিমাণে করা যায়, ঠিক আছে, যত বেশি পরিমাণে যদি আমার চাহিদা থাকে, তাহলে এগুলো হচ্ছে কোথা থেকে, আসছে কোথা থেকে, সব ন্যাচারাল রিসোর্সেস থেকে আসছে, সেটা হয় অ্যানিম্যাল বা প্ল্যান্ট। তাহলে অ্যানিম্যাল প্ল্যান্টকে আমাকে কী করছে, আমি এক্সপ্লয়টেশন করছি, ওভার এক্সপ্লয়টেশন করছি, তাহলে ওভার এক্সপ্লয়টেশন ইজ দ্য কজ অফ বায়োডাইভার্সিটি লসেস। তো যার জন্য এখানে দেখা যাচ্ছে বাড়ি 1, 2, 3, 4, ফুড ডিশেস এরকম, তো এখানে একটা কথা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন, ঠিক আছে, আমাদের নেচার এতটাই পর্যাপ্ত, তার যে ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ,
দ্যাট ক্যান মিট এভরি ওয়ানস নিড, নট গ্রিড। আমাদের যতটা দরকার তার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে, কিন্তু লোভের জন্য নয়। কেমন? তো এরপরে যেটা রয়েছে যে ওভার এক্সপ্লয়টেশন করতে গিয়ে যে সমস্ত স্পিসিসকে আমরা হারিয়ে ফেলেছি, যেমন স্টিলার সি কাউ, এগুলো সব হান্টিংয়ের মাধ্যমে কি হয়েছে, এক্সটিংক্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে প্যাসেঞ্জার পিজিয়ন, ওয়ার মোস্ট অ্যাবান্ডেন্ট বার্ডস অফ নর্থ আমেরিকা। দে ওয়েন্ট এক্সটিংক্ট ইন 1914 ডিউ টু হান্টিং বাই হিউম্যানস। তো যত যেখানে যা দেখছি সমস্ত জায়গায় একটাই রিজন, চোখ বন্ধ করে, সেটা হচ্ছে হিউম্যান, অনলি হিউম্যান। মেরাইন ফিশ পপুলেশন ওভার হারভেস্টেড, যেটা আমি এক্ষুনি ইলিশের কথা যেটা বললাম। তবে এখন অনেক কিছু রুলস রেগুলেশন এসছে, একটা পার্টিকুলার ব্রিডিং সিজনে যেমন কি হয়, সেলিং করতে মানা থাকে, ওই সময়টার পরে তারপরে গিয়ে হারভেস্টিং করতে পারে। হ্যাঁ, মেরাইন ফিশ পপুলেশন আর ওভার হারভেস্টেড, endangering the continued existence of some commercially important, এটা অলরেডি মেনশন করলাম। হ্যাঁ, এলিয়েন স্পিসিস ইনভেশন, যে বাইরে যে সমস্ত স্পিসিসগুলো সেগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন্টেনশনালি বা ডেসপারেটলি, বা এরকম হতে পারে নন ইন্টেনশনালি, হতে পারে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, বা একদম নিজের থেকেই ডেলিভারেটলি করা হচ্ছিল যে উই ক্যান গেট সাম অ্যাডভান্টেজ, কিন্তু আফটার অল দেখা গেল কি, রেজাল্ট যেটা দেখা গেল সেখান থেকে আমাদের ডিমেরিটস বেশি পেলাম রাদার দেন প্রফিট। তো এরকম অনেক আছে এলিয়েন স্পিসিস, আমাদের পুরো রাস্তার ধারে ধারে ভর্তি হয়ে থাকে। সেটা হচ্ছে কি, আমাদের পার্থেনিয়াম থাকে, তাই না, পার্থেনিয়াম। এবং দেয়ার আর সো মেনি এক্সাম্পলস, আর ল্যান্টেনা ক্যামেরা ইন্ডিয়ার সিনারিওতে পাওয়া যায়। তারপরে হচ্ছে এই যে আমাদের যেটা বলেছিলাম এক্ষুনি, ক্যারট গ্যাস, পার্থেনিয়ামে ভর্তি, রাস্তার ধারে পার্থেনিয়ামে ভর্তি। এটা এসছিল কোথা থেকে? মেক্সিকো থেকে। কার মাধ্যমে এসছিল? গমের মাধ্যমে এসছিল। তো এখন ব্যাপার হচ্ছে যেটা, তো সেটা কি হলো, যে দেখা গেল যে আমাদের এখানে নেটিভ স্পিসিসের সাথে লড়াই করে সেই তার পপুলেশন বাড়াতেই আছে, দিনের পর দিন বাড়ছে। ওকে, তাহলে কী করে? ক্যারট গ্যাস ইনভেটস ইন্টু এগ্রিকালচারাল ল্যান্ডস্কেপস অ্যান্ড পাস্তুরস, ইট রিডিউসেস গ্রোথ অফ এগ্রিকালচার ক্রপস। কেন? এর বেঁচে থাকার জন্য এর যে নিউট্রিয়েন্ট দরকার সে তো ওই সয়েল থেকেই আসছে। তাহলে এ যদি বেশি পরিমাণে গ্রহণ করে নেয়, তাহলে আমার যে টার্গেট, যেটাকে নিয়ে আমি কাল্টিভেট করতে চাই, তার তো ইল্ড কমবে, তার প্রোডাকশান কমবে। এরকম আরও আছে ওয়াটার হাইক্যান্থ, যেমন আমাদের দেখি জলাশয়ে প্রচুর পরিমাণে কচুরিপানা। হ্যাঁ, একটা কচুরিপানা দিলে পরে কিছুদিন পরে দেখা যায় কচুরিপানায় ভর্তি। তো কচুরিপানায় ভর্তি হয়ে গেলে কী হবে? আলটিমেটলি তারাই সব নিউট্রিয়েন্ট নিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ কী করে, অক্সিজেনও নেয়। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, ওয়াটার সারফেস লেয়ার যখন পুরো ফিল আপ করে দেয়, তাহলে ভেতরের যে ফাইটোপ্ল্যাঙ্কটন আছে বা যে সমস্ত আমাদের ফনাগুলো আছে যারা, ঠিক আছে, তাহলে কী হয় না, ফ্লোরা ফটোসিনথেসিস করতে পারবে, যেহেতু সানলাইট পেনিট্রেট করতে পারে না, অক্সিজেন নিচ্ছে এই, তাহলে কী হবে, একসময় অক্সিজেন ডিপ্লিশন হবে, বাকি ওই পার্টিকুলার সিস্টেমটা, ওয়াটার সিস্টেমটা কী হবে, কোলাপসড হয়ে যাবে কিছুদিন পর। হ্যাঁ দেবাশিস বাবু, আমি স্যার মক টেস্ট কোর্সের উপর নিয়েছিলেন, ঠিক কথা, তারপরে আর হয়নি। এটা সম্ভবত দুলালবাবু নিয়েছিলেন, স্যার নিয়েছিলেন। আমার বক্তব্য হচ্ছে যে সিলেবাসটা একটুখানি এগানো হোক, তারপরে আপনারা মক টেস্ট দিতেই থাকবেন, কোনো চিন্তার কিছু কারণ নেই। কেমন? আচ্ছা, এরপরে যেটা বলছিলাম যে ওয়াটার হাইক্যান্থের কথা, তাহলে কী হবে, নিচের দিকে যে মানে যে বিভিন্ন ধরনের ফনাগুলো আছে, তারা কি হচ্ছে, ডিউ টু ডিপ্লিশন অফ অক্সিজেন তারা একসঙ্গে মারা যাবে। হ্যাঁ, যেমন আমরা বাজারে গেলে দেখতে পাই কি, গ্যারিপাইনাস, আগে মাগুর কি ছিল, ক্ল্যারিয়াস বাট্রাকাস ছিল, এখন হয়েছে কি ক্ল্যারিয়াস গ্যারিপাইনাস। এখানে এই গ্যারিপাইনাস যখন এ হবে না, তখন হচ্ছে যে এটাকে কী হবে, এটা হচ্ছে যে যেখানে থাকবে সেখানে কী হবে, অন্য কোনো স্পিসিস
থেকে ও অনেক বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট সমস্ত কিছু গ্রহণ করবে, ওর সাথে কম্পিটিশনে বাকি স্পিসিসরা পারবেই না। ঠিক আছে, আফ্রিকান ক্যাটফিশ ইন্ট্রোডিউসড ফর অ্যাকোয়াকালচার পারপাসেস পোজেস এ থ্রেট টু দ্য ইন্ডিজিনিয়াস ক্যাটফিশেস অ্যাজ ইট ইজ অ্যান ইনভেসিভ স্পিসিস। এর সাথে লড়াই পারবেই না। এই যে কো এক্সটিংশনের কথাটা বলা হলো, কো ইভলিউশন অ্যান্ড কো এক্সটিংশন। যেমন আমরা দেখি পলিনেশন, পলিনেশন হচ্ছে যে প্ল্যান্টের যে প্রোপাগেশন হয় তার জন্য একটা ইম্পর্টেন্ট প্রসেস, সেটা হচ্ছে কি আমাদের পলিনেশন। পলিনেশনের জন্য কি হয়, বিজ আছে, বাটারফ্লাইজ আছে, ডিফারেন্ট বার্ডস আছে, এরা কি করে পলিনেশন করতে সাহায্য করে। কিছু কিছু ফ্লাওয়ার আছে, যে কিছু ফ্লাওয়ার তার স্ট্রাকচারটা এমন, তার সাথে সাথে এমন একটা অ্যানিমেল সেও কী করেছে, তাকে এমনভাবে মডিফাই করেছে যে সে কেবলমাত্র পলিনেটিং এজেন্ট, সে কেবলমাত্র কী করে ওখান থেকে পলিনেশন করাতে পারে, রাইট। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে অর্কিড প্ল্যান্ট, ওকে, সেটা এতটাই ডিপ যার জন্য কি হয়েছে, এই মথ উইথ লং প্রোবোসিস, এই যে এত পরিমাণ বড় প্রোবোসিস, যেটা কেমন সরি লং প্রোবোসিস যে আছে, এই প্রোবোসিসটা কি করে মানে পলিনেশন করতে সাহায্য করে। ওকে, next co-extinction. When a species become extinct, the plant and animal species associated with it also become extinct. যেটা বলছিলাম যে একজন যদি কেউ এক্সটিংক্ট হয় অন্যজন এক্সটিংক্ট, কেন, পুরোটাই ওর উপর ডিপেন্ডেন্ট। আমি যখন নেকটার গ্রহণ করছি, আমি নেকটার যখন করছি তখন ওই প্ল্যান্ট থেকেই পারবো, কেন আমার সেইভাবেই প্রোবোসিসটা আছে। তাহলে এই প্ল্যান্টটা যদি কোনো মারা যায়, তাহলে ফ্রম হোয়ার আই ক্যান গেট দ্য এনার্জি। When a host fish species becomes extinct, its association with the parasites also meets the same fate. সেই জন্য কী হয়েছে, co-evolved as well as co-extinction, এটাকে বলা হয় co-evolution এবং co-extinction. Effects of loss of biodiversity. The loss of biodiversity threatens ecosystem productivity and services worldwide. তো একই কথা বারবার বলতে হচ্ছে যে যত বেশি পরিমাণে বায়োডাইভার্সিটি থাকবে তাদের কন্ট্রিবিউশন তত বেশি। আমার দেশে যদি সিঙ্কোনা গাছ থাকে তাহলে আমি কুইনাইন তৈরি করতে পারবো। আমার যদি থাকে কি বলে নয়নতারা যদি থাকে, সেখান থেকে আমি ভেঙ্কোবিন তৈরি করতে পারবো। যদি আমার হলুদ থাকে আমি কার্কিউমিন তৈরি করতে পারবো। ঠিক আছে, যেগুলো বিভিন্ন মেডিকেল পারপাসে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য ব্যবহৃত হয়। Biodiversity loss also threatens the structure and proper functioning of the ecosystem. বায়োডাইভার্সিটি যত বেশি হবে, আমরা যদি একদম ইকোসিস্টেমের ওই যে স্ট্রাকচারের কথা বলেছিলাম, লিভিং নন লিভিং, লিভিংয়ের মধ্যে কে ছিল আমাদের, প্রডিউসার ছিল, কনজিউমার ছিল, আর কে ছিল, ডিকম্পোজার ছিল। একটা প্রডিউসারের উপর যদি আমি ডিপেন্ড না করি, আমার যদি অনেক প্রডিউসার থাকে, তাহলে আমার সিস্টেম ইকোসিস্টেম হচ্ছে তত মোর স্টেবল, সহজে কোলাপস হবে না, রাইট। Although all ecosystems are able to adapt to the stresses associated with the reductions in biodiversity to some degree, biodiversity loss reduces an ecosystem's complexity. যদি বায়োডাইভার্সিটি হয় তাহলে কী হবে, তার কমপ্লেক্সিটি বা তার স্টেবিলিটি যেটা সেটা কমতে থাকবে। তখন আমরা কি করব, যে একটা পার্টিকুলার প্রডিউসারের উপর ডিপেন্ডেন্ট, গম খাইতে গম, জব হচ্ছে না, জোয়ার নেই, কিছু নেই, কী আছে, শুধু অনলি হুইট আছে। আচ্ছা, অ্যাজ পার্ট আর লস্ট, দ্য ইকোসিস্টেম লসেস ইটস এবিলিটি টু রিকভার ফ্রম এ ডিস্টারবেন্স। তাহলে কী হবে, যখন কোনো ধরনের ডিস্টারবেন্স হবে, যখন কোনো ন্যাচারাল ক্যালামিটিস হবে, কোনো কারণে যদি ওটা ওই প্রডিউসারটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা নতুনভাবে আর কোনো কিছু পাবো না। বিয়ন্ড এ ক্রিটিক্যাল পয়েন্ট অফ স্পিসিস রিমুভাল অর ডিমিনিশমেন্ট, দ্য ইকোসিস্টেম ক্যান বিকাম ডিস্টেবিলাইজড অ্যান্ড কোলাপস। বারবার বলছি, যত বেশি পরিমাণে প্রডিউসার থাকবে, যত বেশি পরিমাণে কনজিউমার থাকবে, যত বেশি পরিমাণে মানে ডিফারেন্ট কাইন্ড, ঠিক আছে, ডিফারেন্ট স্পিসিস থাকবে, তত কী হবে, আমার ইকোসিস্টেম তত স্টেবল হবে। It ceases to be what it was, tropical forest, temperate swamp, and Arctic meadow, and undergoes a rapid restructuring, becoming something else. Okay. Thus the variability increases in ecosystem processes. তাহলে আমাদের কি করতে হবে, আমাদের নতুন করে আফরেস্টেশন করতে হবে, নতুন করে কাল্টিভেশন করতে হবে, নতুন যত বেশি ভ্যারাইটি আনা যায় সেদিকে আমাদের নজর দিতে হবে, এক্সেপ্ট দ্যাট ইনভেসিভ স্পিসিস।
আচ্ছা, হোয়াট ইজ দ্য মেন রিজন ফর লস অফ বায়োডাইভার্সিটি? আগেই বললাম যে ডিস্ট্রাকশন অফ হ্যাবিটেট বা হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন। কোনো একটা জায়গায় ছিল, হঠাৎ করে মাঝখানে রাস্তা বানালাম, তাহলে কী করলাম? হ্যাবিটেটটাকে ফ্র্যাগমেন্টেশন করলাম, এটাকে বলে। আর হ্যাবিটেট লস মানে পুরো ডিফরেস্টেশন করে দিয়েছি। কেমন? হান্টিং, যার জন্য আমাদের অনেক অ্যানিম্যাল এক্সটিংক্ট হয়ে গেছে। তার সাথে সাথে এটাও হয়েছে যে আমাদের যে জেনেটিক যে ভ্যারিয়েবিলিটি, সেটাও কী হয়েছে? হান্টিংয়ের জন্য কমে গেছে। যেমন নর্দার্ন এলিফেন্ট সিল আর সাউদার্ন এলিফেন্ট সিল। নর্দার্ন এলিফেন্ট সিল এত বেশি পরিমাণে হত্যা করা হয়েছে যে একটা সময় কী হয়েছে, 2000 থেকে 20টা স্পিসিস, 20টা ইন্ডিভিজুয়াল মাত্র রয়েছে। এবার যখন দেখা গেল যে এত পরিমাণ কমে গেছে, তাহলে এবার হান্টিং আর করানো যাবে না। কিন্তু ব্যাপার রয়েছে কি, তাদের সব জেনেটিক মেকআপ এক থাকার জন্য তাদেরকে যখন ইনব্রিডিং করানো হলো, তাদের থেকে আরও পপুলেশন বাড়ালো, তখন ভ্যারিয়েবিলিটি আর পাওয়া গেল না। সেজন্য সাউদার্ন এলিফেন্ট সিলের থেকে নর্দার্ন এলিফেন্ট সিলের ভেরিয়েবিলিটি বা ভেরিয়েশনটা কম। হান্টিং, এক্সটিংশন, কোভিলিউশন একসাথে হলে তাহলে কী হবে? একটা স্পিসিস এক্সটিংক্ট হয়ে গেল মানে যারা কোভিলিউশন হয়েছিল আর একটা স্পিসিসও এক্সটিংক্ট হয়ে যাবে। অ্যালেন স্পিসিস ইনভেশন, ইনভ্যাসিভ স্পিসিস যেগুলো, সেগুলো কী করে? এমনভাবে ওদের সাথে কম্পিট করে, নেটিভের সাথে, নেটিভ ওদের সাথে লড়াই করতে পারে না। কথাগুলো বলা হলো। আচ্ছা, এগুলো সামারি, যেটা যেটা বলা ছিল সেগুলোই এটা বলেছে। ইফেক্টস অফ লস অফ বায়োডাইভার্সিটি, তাহলে কী হবে? ডিক্লাইন ইন প্লান্ট প্রোডাকশন। যত বেশি পরিমাণে বায়োডাইভার্সিটি লস হবে, তার প্লান্ট প্রোডাকশন বা ইল্ড যেটা, সেটা কী হবে? ইল্ডটা কমতে থাকবে। ওকে। লোয়ার রেজিস্ট্যান্স টু এনভায়রনমেন্টাল পারটারবেশন, লোয়ার রেজিস্ট্যান্স হবে কেন? আমরা এর আগের দিন বলেছিলাম যে আমাদের কি হয়, একটা কোর জোন থাকে, তার বাইরে কে থাকে? বাফার। তাহলে এই বাফার জোনের রোল কি? বাফার জোনের রোল হচ্ছে রেজিস্ট টু চেঞ্জ, রেজিস্ট করা। রেজিস্ট করা কি? টু চেঞ্জ, যাতে এই কোর জোনের মধ্যে কোনো যাতে পরিবর্তন না ঘটতে পারে। হঠাৎ করে কোনো পারটারবেশন বা কোনো ধরনের ন্যাচারাল ক্যালামিটিস হোক বা কোনো হিউম্যানের কোনো ইন্টারফিয়ারেন্স হোক, সেটা যেন কোনোভাবে এই কোর জোনের মধ্যে যাতে না আসতে পারে, সেই জন্য এখানে কি হয়? একটা বাফার জোন থাকে। তো এখানেও কি করা হয়েছে যে যত আমার তাহলে বাফার জোনের জন্য আমার কি দরকার ছিল? বিভিন্ন ধরনের প্ল্যান্ট দরকার ছিল। তাহলে ওই প্ল্যান্ট স্পিসিস যদি কমে যায়, তাহলে কী হবে? বাফার জোনের রোল কে প্লে করবে? তাহলে বাফার জোন যদি না থাকে, তাহলে কী হবে? লোয়ার রেজিস্ট্যান্স পাওয়ার। এ তো রেজিস্ট করার জন্য, রেজিস্ট টু চেঞ্জ, কোনোভাবে যেন কোর এরিয়াতে যেন না হয়। কেমন? সেই জন্যই কী করা হতো? এই বাফার জোনগুলোর দরকার ছিল। কিন্তু এই বাফার জোন যখন নেই, তার মানে হচ্ছে কি? লোয়ার রেজিস্ট্যান্স টু এনভায়রনমেন্টাল পারটারবেশন। আর কি রয়েছে? ইনক্রিজড ভ্যারিয়েবিলিটি ইন সার্টেন ইকোসিস্টেম প্রসেসেস। আমাদের হিউম্যান ইন্টারফারেন্সের মাধ্যমে কী করতে হবে? আরও বাড়াতে হবে, ভ্যারিয়েবিলিটি বাড়াতে হবে। ওকে। এবার হচ্ছে এরপরে আমরা যেটা আসছি, বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি, মানে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশনের পর এবার যেটা আমরা আসছি, সেটা হচ্ছে যে আমাদের পপুলেশন ইকোলজি। পপুলেশন কাকে বলে? পপুলেশন হচ্ছে তাকেই বলে যখন কোনো একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্পিসিসের যতগুলো ইন্ডিভিজুয়াল থাকে, তাকে বলা হয় পপুলেশন। তাই তো? পপুলেশন মনে রাখতে গেলে সেন্সাস বা ওই যে আমাদের আদমশুমারি যেটা হয়, জনসংখ্যা গণনা, সেটাকে মাথায় রাখলেও পপুলেশনের ডেফিনেশন বলতে যে পয়েন্টগুলো আমাকে বলতেই হবে। যখন পপুলেশন আমরা বলি যে পপুলেশন কাকে বলে, সেন্সাস দিয়ে সেটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করা যেতে পারে। যেমন সাধারণত কী হয়? জনসংখ্যার যে গণনা হয়, সেটা 10 বছর পর পর হয়। কোভিডের জন্য আমাদের 2021-এ না হয়ে পরবর্তীকালে হয়েছে। তাহলে একটা নির্দিষ্ট সময় কোথাকার হয়? ভারতবর্ষ, তাহলে একটা জিওগ্রাফিক্যালি একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়া বা লোকেশন। সময় কি? নির্দিষ্ট। স্পিসিস কি? হোমো স্যাপিয়েন্স মানুষের। সেখানে কুকুর, ছাগল, ভেড়ার কোনো কনসিডারেশন করা হয় না।
তাহলে কি হলো? পপুলেশন কাকে বলে? একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বা একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে ইয়ার মেনশন করতে হয় সেন্সাসে, কার? হিউম্যানের। কত জনসংখ্যা? লেটেস্ট যে হয়েছে সেন্সাস হয়েছে তারতে কত? 140 কোটি। এখন 140 কোটি থেকে পেরিয়ে গেছে, আর আমরা ওয়ার্ল্ডে হচ্ছে প্রথম, চায়নাকেও হারিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এটা হচ্ছে পপুলেশন। এবার এই পপুলেশনে আমাদের পপুলেশন ইকোলজিতে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কি অ্যান ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়াম ক্যান বি স্ট্যাটিক উইথ রেসপেক্ট টু দ্য টাইম অর স্পেস ইন হুইচ ইট এক্সিস্ট। এটা কোনো ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে, তাহলে ওই ব্যাকটেরিয়াটা কোন জায়গায় আছে, কোন সময়ে আছে। সময় এবং জায়গা যদি ভ্যারি করে তাহলে ব্যাকটেরিয়ার পপুলেশনও ভ্যারি করবে। পপুলেশনটাই বললাম যে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্পিসিসের যত সংখ্যক ইন্ডিভিজুয়াল থাকে তাকে বলা হয় পপুলেশন। পপুলেশন বা পপুলেশন সাইজ। সাইজ অফ দ্য পপুলেশন অফ এনি স্পিসিস ইজ নট এ স্ট্যাটিক প্যারামিটার। স্ট্যাটিক কী করে হবে? স্ট্যাটিক তো হওয়ার কথাই নয়। এই কারণে কথা নয় যে টাইমও চেঞ্জ আর জিওগ্রাফিক্যাল লোকেশনও চেঞ্জ। তাহলে টাইমের সাথে সাথে কী হবে? যদি জিওগ্রাফিক্যাল লোকেশন নাও চেঞ্জ হয়, আজকে আমাদের যা জনসংখ্যা ছিল 10 বছর আগে নিশ্চয়ই তার থেকে কম ছিল, তাহলে তো পপুলেশন সাইজ চেঞ্জ তো অবশ্য হবে। ঠিক আছে, ইট অলওয়েজ ডায়নামিক। কেন? টাইম ইজ চেঞ্জিং, তো পপুলেশন ইজ অলসো ডায়নামিক, হুইচ মিনস ইট কিপস চেঞ্জিং উইথ টাইম। সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। পপুলেশন সাইজ ক্যান ডিক্রিজ অর ইনক্রিজ উইথ টাইম অ্যাজ ওয়েল। হ্যাঁ, বাড়লে বাড়বে, যদি তার ইন্ডিভিজুয়াল সংখ্যা যদি বাড়ে তখন পপুলেশন সাইজ বাড়বে, আর যদি ইন্ডিভিজুয়াল সংখ্যা যদি কমে তাহলে কমবে। পপুলেশন সাইজ ক্যান ইভেন গো এক্সটিংক্ট ওভার টাইম। হ্যাঁ, এটা হতে পারে। তো ডোডো কীভাবে চলে গেল? তার তো একটা সময় পপুলেশন বেশি ছিল, এক্সটিংক্ট হয়ে যেতে পারে পপুলেশন। নেক্সট যেটা করা আছে যে পপুলেশন ডেন্সিটি ইজ দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস পার ইউনিট এরিয়া অ্যান্ড ইজ ডিনোটেড বাই দ্য এন। পপুলেশন ডেন্সিটি সেটা হচ্ছে কি আমাদের টাইম তো যা ছিল ছিল, তার সাথে এটা কী বলা হলো? পার ইউনিট এরিয়া। কতজন? দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়াল পার ইউনিট এরিয়া। টোটাল এরিয়াকে না করে। ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি থেকে 150 কোটি এই মুহূর্তে। মিদনাপুরের পপুলেশন ডেন্সিটি কত আর কলকাতার পপুলেশন ডেন্সিটি কত? তাহলে মিদনাপুরের যতটা স্কোয়ার কিলোমিটার আছে সেই স্কোয়ার কিলোমিটারে কতজন ইন্ডিভিজুয়াল বাস করে, আর কলকাতাতে পার স্কোয়ার কিলোমিটারে কতজন ইন্ডিভিজুয়াল বাস করে। এটাই হচ্ছে ফারাক অফ পপুলেশন ডেন্সিটি, যাকে ডেজিগনেট করা হয় বা ডিনোট করা হয় কি দিয়ে? এন দিয়ে, ক্যাপিটাল এন দিয়ে। ইন ওয়ান স্কোয়ার দেয়ার আর লেস পিপল অ্যান্ড ইন আদার স্কোয়ার দেয়ার আর মোর ইন্ডিভিজুয়াল। যে কথাটা বললাম, এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে আপনাদের, এটা একটা স্কোয়ার, সেখানে 1 2 3 4 5 জন আছে, আর এখানে সম্ভবত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে কী হবে? পপুলেশন ডেন্সিটি কোথায় হবে? এখানে বেশি হবে। একই এরিয়াটা, একই, বেশি। ঠিক আছে, আচ্ছা। স্কোয়ার উইথ লেস ইন্ডিভিজুয়াল হ্যাজ লেস পপুলেশন ডেন্সিটি, অ্যান্ড বেশি থাকলে বেশি। নেক্সট হচ্ছে কি করা আছে? পপুলেশন গ্রোথ। পপুলেশনের যে গ্রোথ হবে, বৃদ্ধি হবে, সেটা কিভাবে হয়? কার উপর ডিপেন্ড করে? কি পরিমাণ ফুড আছে। কেন? একটা পপুলেশন বলতে তাকেই বোঝায়। পপুলেশনটা কি? পপুলেশনটা হচ্ছে ইভলিউশনের ইউনিট। ইভলিউশন কার হয়? স্পিসিসের হয়, পার্টিকুলার স্পিসিসের। পপুলেশন কি? সেটাও বলে আমরা নির্দিষ্ট স্পিসিস। তার যদি গ্রোথ হতে হয় তাহলে একটা স্পিসিসকে বেঁচে থাকতে গেলে তার যা রিকোয়ারমেন্ট সেগুলো যদি থাকে পর্যাপ্ত পরিমাণে, তাহলে ডেফিনেটলি পপুলেশন গ্রোথ করবে। তার সাথে ক্লাইমেটিক কন্ডিশন। তাহলে কি হলো? ফুড, স্পেস, প্রিডেশন, প্রেসার, অ্যাডভার্স ওয়েদার। ওয়েদার দ্যাট এনভায়রনমেন্ট ইজ কন্ডিউসিভ অর নট, মানে সেটা আমার পক্ষে ভালো কি ভালো নয়। এমসিকিউ প্র্যাকটিস প্রয়োজন শুভেন্দুবাবু। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখান থেকেই আমরা কি করতে পারি? বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করে নিতে পারি, যেটা পড়ানো হচ্ছে ওখান থেকেও আমরা তৈরি করতে পারি। আচ্ছা, প্রিডেশন, প্রেশার।
নেক্সট এবার ব্যাপার হচ্ছে যে পপুলেশন গ্রোথের ক্ষেত্রে আমরা কী করি, চারটে বেসিক জায়গা রয়েছে, হ্যাঁ, যে জায়গাগুলো না বললে নয়, সেটা হচ্ছে নেটালিটি, নেটালিটি বলতে বার্থ রেট, মোর্টালিটি, ডেথ রেট। বেসিক প্রসেসে কী আছে, ইমিগ্রেশন আর হচ্ছে এমিগ্রেশন। ইমিগ্রেশন আর এমিগ্রেশনের মধ্যে ফারাক রয়েছে, একটা হচ্ছে কি এন্টার, আর একটা হচ্ছে কি বাইরে চলে যাচ্ছে। তার উপর কি করে, আমাদের পপুলেশন গ্রোথ ডিপেন্ড করে এই চারটে ফ্যাক্টরের উপরে। আচ্ছা, নেটালিটিকে আমরা বি দিয়ে ডেজিগনেট করেছি, তাহলে নেটালিটি বাড়লে কী হবে, পপুলেশন গ্রোথ হবে। আর ইমিগ্রেশন হলে কী হবে, তাহলে সেটাও কী হবে, প্লাসই হবে, পপুলেশন বাড়বে। ঠিক আছে, নেক্সট এবার পপুলেশন ডেন্সিটি ইজ ইকুয়েটেড অ্যাজ এন টি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এন টি প্লাস বি প্লাস আই। বিটা আমরা বলেছিলাম, বিটা কি বার্থ রেট, আইটা কি ইমিগ্রেশন, তাহলে দুটোই কি করে, বাড়ায়। এন টি, টি বলতে কি একটা নির্দিষ্ট সময়ে যেটা পপুলেশন সাইজ সেটা, তারপরে এখন একটা সময় ছিল আর এখন কত, সেই জন্য টি প্লাস ওয়ান এন টি যেটা ছিল আগে, এখন কি হয়েছে, বার্থ রেট কতটা বেড়েছে প্লাস ইমিগ্রেশন কতটা হয়েছে, কত পরিমাণে বাইর থেকে এসছে, সেটাকে আমরা কি করি, এইভাবে রিপ্রেজেন্ট করি ইকুয়েশনের মাধ্যমে। এন টি প্লাস ওয়ান পপুলেশন ডেন্সিটি অ্যাট টাইম টি প্লাস ওয়ান, এন টি পপুলেশন ডেন্সিটি অ্যাট টাইম টি, 10 বছর আগে কী ছিল, 10 বছরের পরে এখন কি হয়েছে, বি ইজিক্যাল টু নেটালিটি, ই হচ্ছে আই হচ্ছে ইমিগ্রেশন। তাহলে আমাদের যেটা বললাম সেটা হচ্ছে যে পপুলেশন গ্রোথ। এবার যদি পপুলেশন যদি কি হয়, ডিক্লাইন করে, তখন কারা কারা রেসপন্সিবল, মোর্টালিটি, মোর্টালিটি হলে কমবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইমিগ্রেশন হলে বেরিয়ে চলে গেলে, ওই পপুলেশন থেকে বেরিয়ে চলে গেলে তখন কি হবে, এন টি প্লাস ওয়ান ইজিক্যাল টু এন টি মাইনাস কমলো কে কার জন্য, ডেথ আর হচ্ছে কি বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, ইমিগ্রেশনের জন্য। সো সেম এক্সপ্লেনেশন ইজ হিয়ার। ওকে, তাহলে বেসিক প্রসেস যেটা হবে, তাহলে ওভারঅল যদি সমস্ত কিছু কনসিডার করা হয় একসাথে, নেটালিটি, মোর্টালিটি, ইমিগ্রেশন, এমিগ্রেশন সবকে যদি কনসিডার করা হয়, তাহলে এন টি প্লাস ওয়ান ইজ ইকাল টু এন টি প্লাস আগে কতটা যোগ হচ্ছে বি প্লাস আই মাইনাস ডি প্লাস ই। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ব্যাখ্যা করার দরকার নেই। পপুলেশন ডেন্সিটি অফ বিটল একটা এক্সাম্পল দেওয়া রয়েছে এখানে, ডিউরেশন হচ্ছে 1 ইয়ার। এখানে বলা আছে কি, ইন এ গিভেন কন্ডিশন ডিউরিং 1 ইয়ার অফ দ্য স্টাডি ডিউরেশন 8টা বিটল কি হয়েছে, বার্থ, আর কি হয়েছে, একটা বিটল কি হয়েছে, ইমিগ্রেটেড হয়ে এসছে, বাইর থেকে এসছে, 3টে বিটল মারা গেছে, আর 2টো বিটল চলে গেছে, ছেড়ে চলে গেছে, পপুলেশন ছেড়ে চলে গেছে। তাহলে এখন এই মুহূর্তে এন টি প্লাস ওয়ান ইজিক্যাল টু কত, এন টি প্লাস ওয়ান ইজিক্যাল টু কত, সেটা নিজেরাই ক্যালকুলেশন করে নেবেন, যা হবে ক্যালকুলেশন করে নেবেন। আচ্ছা, এরপরে যেটা রয়েছে পপুলেশন গ্রোথ। তাহলে পপুলেশন গ্রোথে ব্যাপারটা সোজা, এত ব্যাখ্যা করার দরকার নেই, ব্যাখ্যা করার দরকার নেই, কেন কি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ইকুয়েশনটা কি, ইকুয়েশনটার কোনটা হলে পপুলেশন গ্রোথ হবে আর কখন পপুলেশন ডিক্লাইন হবে। হ্যাঁ, বি প্লাস আই যখন হচ্ছে যে কি হয়, তার থেকে ডি প্লাস ই যদি হবে তখন কী হবে, পপুলেশন ডিক্রিজ করবে। এটা হলে স্টেবল, নো চেঞ্জ, আর এটা হলে বাড়বে। এরপর হচ্ছে যে আমাদের গ্রোথ মডেল, পপুলেশনের যে গ্রোথ হয় তাহলে সেই গ্রোথটা কত ধরনের হবে, সেই গ্রোথটা কত ধরনের হয়, তার উপর বেস করে আমরা দু ধরনের পপুলেশন গ্রোথ পাই, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ, আর একটা হচ্ছে আমাদের লজিস্টিক গ্রোথ। তো বার্থ রেট যেটা বি, the ratio of the number of individuals born in a population in a given amount of time to the initial total population. The birth rate is denoted by B. তাহলে বার্থ রেট বি ইজ ইকাল টু কি, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস বর্ন প্লাস ইনিশিয়াল পপুলেশন যতগুলো ছিল, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি নেটালিটি। নাম্বার অফ ইন্ডিভিজুয়াল বর্ন সেটাকে বলি নেটালিটি, আর ছিল কি ইনিশিয়াল পপুলেশন যেটা ছিল সেটাকে আমরা কি করি, বার্থ রেট বের করি। ওকে, ডেথ রেটও সেই হিসাবে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ডেড আর ইনিশিয়াল পপুলেশন কত ছিল।
the ratio of number of individuals died in a population in a given amount of time to the initial total population. It is death per capita denoted by small d. ওটাকে স্মল বি, এটাকে স্মল ডি দিয়ে ইন্ডিকেট করা হয়, রাইট? এবার এক্সপোনেনশিয়াল গ্রোথ, এক্সপোনেনশিয়াল গ্রোথ বলতে সেটা বোঝায় যখন কি হয়, তার গাণিতিক হারে যখন বৃদ্ধি পায়, 1 সেকেন্ডে 2টো, 2 সেকেন্ডে 4টে, 3 সেকেন্ডে 8টা, তারপর 2, 4, 8, 16, 32, 64 এইভাবে গাণিতিক হারে যখন বৃদ্ধি পাবে কোনো একটা পপুলেশন, তখন সেটাকে বলে এক্সপোনেনশিয়াল গ্রোথ। তার এক্সপোনেনশিয়াল গ্রোথটাকে যদি লিখচিত্রের মাধ্যমে যদি প্রকাশ করা যায়, তখন দেখা যাবে কি তার যে সেপেড কার্ভ হয়, যে সেপেড কার্ভ হয়, কেমন সেটাকে এবার ব্যাখ্যা করা হচ্ছে। সেটা হচ্ছে যে চেঞ্জ ইন পপুলেশন ডেন্সিটি উইথ ইউনিট টাইম প্রোভাইড পিরিয়ড ডিএন বাই ডিটি বার্থ রেট বি মাইনাস ডেথ রেট ডি ইন্টু পপুলেশন ডেন্সিটি। ওকে, তাহলে বি মাইনাস ডি ইন্টু এন, পপুলেশন ডেন্সিটিকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তাহলে লেট বি মাইনাস ডি কি হচ্ছে, বি আর, দেন ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু আর এন। আর যেটা সেটা বলছে ইন্ট্রিনসিক প্রপার্টি অফ এ পপুলেশন টু ডিক্রিজ অর ইনক্রিজ। প্রত্যেকটা পপুলেশনের একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে সেটা বৃদ্ধি করার বা হ্রাস করার, সেটাকে আমরা কী করি, স্মল আর দিয়ে ডেজিগনেট করি। তো যার জন্য এটা কী হচ্ছে, এক্সপোনেনশিয়াল গ্রোথের ক্ষেত্রে ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু আর এন। এই যে ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, শুধু ইনক্রিজ নয়, ডিক্রিজ হতে পারে, পপুলেশন কখনো ডিক্রিজও করতে পারে। তো কিন্তু এখানে আমাদের যদি পপুলেশন গ্রোথ বলা আছে, যার জন্য এখানে ইনক্রিজ মেনশন করা থাকে, কেমন? তাহলে ইন এ population the difference between the birth per capita birth rate and the death rate provides a value termed R. R of a population is the intrinsic rate of natural increase, yes, as well as decrease of the organism in the population. R value of different species population differs. এই R ভ্যালুটা বিভিন্ন স্পিসিসের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তো বার্থ per capita B minus death rate per capita D is equal to R intrinsic rate of natural increase. তাহলে কী হবে, আমরা জানি কখন গ্রোথ হবে, পপুলেশন কখন গ্রোথ হবে, পপুলেশন কখন নিউট্রাল থাকবে, আর পপুলেশন কখন ডিক্লাইন করবে। তাহলে B ইজ গ্রেটার দেন ডি, বি ইজ গ্রেটার দেন ডি, তাহলে কী হবে, পপুলেশন ইনক্রিজ করবে। বি ইজ ইকুয়াল টু ডি, পপুলেশন বি ইজ ইকুয়াল টু ডি, পপুলেশন সেম থাকবে। আর এটা যদি হয় যে বার্থ রেটের থেকে ডেথ রেট বেশি, তাহলে কী হবে, পপুলেশন ডিক্লাইন করবে। নেক্সট, এইরকমভাবে আর যে ইন্ট্রিনসিক রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ অফ এ স্পিসিস ইন এ পপুলেশন, সেই আর এর ভ্যালু যদি বিভিন্ন হয়, কোনো জায়গায় আছে কি 0.015, 0.0205, আর এর হচ্ছে 0.12, তাহলে সব থেকে কী হবে, যে পপুলেশন গ্রোথ কোন স্পিসিসের ক্ষেত্রে বেশি হবে। এই যে 3টে এক্সাম্পল দেওয়া রয়েছে, তার মধ্যে যেটা সব থেকে বেশি কে আছে, এটা আছে কি ফ্লোর বিটল, বিটলের ক্ষেত্রে বেশি হবে আর এর ভ্যালু যত বাড়বে। নেক্সট, এবার বলা হয়েছে কি যে এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেলের ক্ষেত্রে যে এই আমরা ওয়াই এক্সিসে কী আছে, পপুলেশন ডেন্সিটি, ওয়াই এক্সিসে পপুলেশন ডেন্সিটি, এক্স এক্সিসে কী আছে, টাইম। তাহলে টাইমের রেসপেক্টে পপুলেশন ডেন্সিটি কত বাড়ে। ওকে, তো দেখা যাবে কি যদি আমরা এরকমভাবে এন জিরো, যখন জিরো ছিল তখন একটা, জিরো যখন ছিল তখন একটা, ঠিক আছে। আবার যখন একটা সময় হয়েছে, মানে টাইমটা যখন 1, তখন তার পপুলেশন ডেন্সিটি কত, 2। ওকে, তাহলে এরকমভাবে যদি 3-এ যদি দেখা যায় 4, হ্যাঁ, আর 4-এ যদি দেখা যায় 8, আবার 5-এ যদি দেখা যায় 16, তাহলে এটা কী ধরনের কার্ভ হবে, এটা কী সেপেড কার্ভ হলো, যে সেপেড কার্ভ। ওকে, তো এইভাবে সিমিলার একই রকমভাবে এরকম করাই রয়েছে। তাহলে এরকম আমরা পাবো কি, যে সেপেড কার্ভ পাবো, রাইট। তো এখানে দেখা যায় রেট অফ হুইচ পপুলেশন ওয়াজ গ্রোয়িং ওয়াজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পপুলেশন সাইজ ডেন্সিটি অ্যাট এ টাইম, দাস দ্য কার্ভ অফ দ্য প্লটেড গ্রাফ রিজেম্বলস দ্য জে সেপেড। সেই জন্য জে সেপেড কার্ভ আসে, মানে পরীক্ষায় যদি আসে জে সেপেড কার্ভ indicates which kind of population growth, exponential growth, logistic growth, no growth, and another one is the static growth. MCQ তো আমরা নিজেরাই তৈরি করতে পারি,
এমসিকিউ আমরা নিজেরা তৈরি করতে পারি, যে যে প্রশ্নের অ্যান্সারটা আমার জানা আছে, যে প্রবলেমের সলভটা আমার জানা আছে, সেটা দিয়ে তার পাশাপাশি কিছু টার্ম ব্যবহার করা হোক, দিলেই ইট উইল ক্রিয়েট কনফিউশন, সেখান থেকে সঠিক উত্তরটা বের করতে হবে। জেসেপেড, রেট অফ পপুলেশন গ্রোথ উইথ রেসপেক্ট টু টাইম ক্যান বি রিটেন অ্যাজ ডিএন বাই ডিটি, একটা নির্দিষ্ট সময়, ওকে, which is proportional to the n population size, that is population density at time t. Replacing the proportionality with a constant r would produce dn by dt is equal to rn, where r is the referred to as the intrinsic rate of natural increase. This is the differential form of equation and represents the equation for exponential population growth. তাহলে exponential population growth এর ক্ষেত্রে যে ইকুয়েশনটা থাকে, হ্যাঁ এক্সপোনেনশিয়াল গ্রোথ, হ্যাঁ বলুন শুভেন্দুবাবু, এক্সপোনেনশিয়াল গ্রোথ, রাইট রাইট, এক্স্যাক্টলি শুভেন্দুবাবু, আমি ওটাই বলতে চাইছিলাম যে এরকমভাবে আমরা কি করতে পারি, এমসিকিউ তৈরি করতে পারি, কেমন? এসসেপেড যখন কার্ভ হবে তখন আপনারা রেসপন্স করুন যে কোন ধরনের গ্রোথকে ও রিপ্রেজেন্ট করে। যখন আমরা লেখচিত্রে পপুলেশন গ্রোথটাকে আমরা এসসেপেড পাই, তখন কি কোন ধরনের গ্রোথকে রিপ্রেজেন্ট করা হয়, কেমন? তাহলে এখানে যেটা বললাম সেটা হচ্ছে ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু আর এন, ওকে, এটা যেন মনে থাকে। এটা কি এই পপুলেশন ইকোলজি থেকে এই পোর্শনগুলো কিন্তু খুবই মানে খুব কমন ব্যাপার, এগুলো খুব প্রশ্নগুলো খুব আসে, হ্যাঁ যে কোনো এক্সামে আসে। আচ্ছা, এবার কি আছে, এক্সপোনেনশিয়াল গ্রোথ ইন্টিগ্রেটিং দ্য ডিফারেন্সিয়াল ফর্ম অফ দ্য ইকুয়েশন, যেটা বললাম আপনাদেরকে বারবার, সেই ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু আর এন, এটাই মেনশন করা আছে। আচ্ছা, রাইট, আফটার ইন্টিগ্রেটিং দ্য ভ্যালুজ উই গেট, আচ্ছা এন টি বাই, এটাকে যদি আমরা আরও যদি সিম্পলিফাই করি সেখানে দেখা যাবে কি এন টি বাই এন জিরো ইজ ইকুয়াল টু ই আর টি। এবার সবগুলোকে বলা হচ্ছে যে কী আমরা কীভাবে আমরা কি রিপ্রেজেন্ট করছি। প্রভাত মণ্ডল, লজিস্টিক, এসসেপেডের ক্ষেত্রে, রাইট, এসসেপেডের ক্ষেত্রে আমরা লজিস্টিক পাবো, ঠিক বলেছেন। আচ্ছা, এন টি বাই এন জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে ই আর টি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে কি বলা আছে, এন জিরো পপুলেশন ডেন্সিটি অ্যাট টাইম জিরো, এন টি পপুলেশন ডেন্সিটি অ্যাট টাইম টি, আর ইজ ইকুয়াল টু তো আমরা জানি সেটা হচ্ছে বি মাইনাস ডি ইন্টেন্সিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, আর ই হচ্ছে বেস অফ ন্যাচারাল লগারিদমস, যার ভ্যালু হচ্ছে 2.71828। তাহলে আপনারা এটাও মনে রাখবেন যে এন টি ইজ ইকুয়াল টু এন জিরো ই আর টি, এটা কার ইকুয়েশন, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভের ইকুয়েশন, এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেলের ইকুয়েশন, কেমন? আচ্ছা, কি আছে, এটা বলা আছে ডারউইন শোড দ্যাট স্লো গ্রোয়িং অ্যানিমেল লাইক এলিফ্যান্ট ক্যান রিচ হিউজ নাম্বারস আন্ডার এক্সেসিভ রিসোর্সেস। যদি খুব বেশি পরিমাণে রিসোর্সেস থাকে সেখান থেকে কি হয়, যারা খুব স্লোলি মুভমেন্ট করে তাদের সংখ্যা খুব বাড়ে। আচ্ছা, এবার হচ্ছে যেটা, হ্যাঁ যেটা এর অন্য একটা যেটা, সেটা হচ্ছে কি লজিস্টিকের ক্ষেত্রে কি হয়। এবার আমি আপনাদের আরও একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যখন এমসিকিউর ব্যাপার আসছে, তো তাহলে যেখানে যেখানে আমার যে মুহূর্তে যেটা মনে আসছে আমি আপনাদেরকে প্রশ্ন করতে থাকছি, আপনারা মোটামুটি ওগুলো নিয়ে তো নিশ্চয়ই করবেন, চিন্তাভাবনা তো করবেন। তো আমার ব্যাপার হচ্ছে যে লজিস্টিক গ্রোথ কার্ভের ক্ষেত্রে ওটাকে রিপ্রেজেন্ট করার জন্য দুটো ফেজ থাকে, তিনটে ফেজ থাকে, চারটা ফেজ থাকে, একটা ফেজ থাকে। এটা আপনারা কী হবে ভাবতে থাকুন। কি বললাম, লজিস্টিক গ্রোথ কার্ভের ক্ষেত্রে যতগুলো ফেজ থাকে সেটা হচ্ছে কথা বললাম, একটা, দুটো, তিনটে, চারটা। আচ্ছা, এরপরে বলতে থাকি যে লজিস্টিক গ্রোথ মডেলের ক্ষেত্রে কি, ইন রিয়েলিটি নেচার হ্যাজ অনলি লিমিটেড ফুড টু ইট ফর এনি পপুলেশন অ্যান্ড লিমিটেড স্পেস টু লিভ। আমাদের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভের ক্ষেত্রে আমরা ধরেই নিয়েছিলাম যে তার এনাফ রিসোর্সেস আছে, তাদের কাছে ফুড যথেষ্ট আছে, স্পেস যথেষ্ট আছে, তাহলে বাড়তেই আছে। কিন্তু নেচারে কিন্তু এরকমভাবে হয় না, প্রত্যেকটার একটা ক্যারিং ক্যাপাসিটি থাকে, যে যতটা পর্যন্ত সে লোড নিতে পারে, ঠিক আছে। সেই জন্য লজিস্টিক এই কারণে যে এর মধ্যে লজিক আছে, আর এক্সপোনেনশিয়াল সেটা হচ্ছে কি আমাদের হাইপোথেটিক্যাল। ঠিক বলেছেন প্রভাতবাবু, ঠিক বলেছেন, তিনখানা, রাইট। তো এবার ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে লজিস্টিক গ্রোথ মডেল, কেন লজিক আছে বলে সেই জন্য লজিস্টিক, হ্যাঁ, প্রত্যেকটা বায়োলজিক্যাল টার্মের পিছনে একটা
রিজন থাকে, সেই রিজনটা আমাদেরকে ক্যাপচার করতে হবে। প্রিডেশন প্রেশার ইজ অলসো প্রেজেন্ট অ্যান্ড ওয়েদার কন্ডিশনস আর অ্যাডভার্স অ্যাজ ওয়েল। প্রিডেশন তো থাকবে, প্রিডেটর রিলেশনশিপ থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েদার, সেই এনভায়রনমেন্টটা কন্ডিউসিভ কিনা। আচ্ছা, এরপর হচ্ছে যে দেয়ারফর নো পপুলেশন অফ এনি স্পিসিস ইন নেচার হ্যাজ ইটস ডিসপোজাল আনলিমিটেড রিসোর্সেস টু পারমিট এক্সপোনেনশিয়াল গ্রোথ। তাহলে এক্সপোনেনশিয়াল গ্রোথ নেচারে 4টে ফেজ, শুভেন্দুবাবু? না, 4টে হবে না, 4টে হবে না। আর এবার ভালো করে দেখুন, হচ্ছে 3টে ফেজ। আর আমি প্রভাতবাবুকে বলবো 3টে ফেজের নাম যদি একটু মেনশান করেন, 3টে ফেজের নাম যদি মেনশান করেন। আচ্ছা, যার জন্য কি হচ্ছে, এক্সপোনেনশিয়াল গ্রোথটা নেচারে সত্যি আনলিমিটেড পিরিয়ড অফ টাইমের জন্য পাওয়া সম্ভব নয়। This leads to competition between individuals for limited resources. Eventually, the fittest individuals survive and reproduce. Therefore, there is a check on population growth potential. কেমন? আচ্ছা, এবার এদের ক্ষেত্রে যেটা হচ্ছে রাইট, তাহলে এরকমভাবে যদি এরকমভাবে এক্সপোনেনশিয়াল গ্রোথ যদি হতেই থাকে, তাহলে তার জন্য কি হয়, যেমন চায়না যেটা করেছিল ওয়ান চাইল্ড পলিসি, যে প্রত্যেকটা ফ্যামিলিতে একটাই মাত্র চাইল্ড হবে। কেমন? সেটার দ্বারা কী করতে পারে, আমরা চেক করতে পারি। ডিউ টু অ্যালার্মিং হিউম্যান পপুলেশন গ্রোথ, দ্য গভর্নমেন্ট অফ মেনি কান্ট্রিজ হ্যাভ অলসো ইন্ট্রোডিউসড ভেরিয়াস রিস্ট্রেন্টস। হ্যাঁ, সেটা কি ওয়ান চাইল্ড পলিসি, অফিসিয়াল প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই দ্য গভর্নমেন্ট অফ চায়না টু লিমিট দ্য গ্রেট মেজরিটি অফ ফ্যামিলি ইউনিটস ইন দ্য কান্ট্রি টু ওয়ান চাইল্ড ইচ। সেই জন্য কী করেছে ওরা, ওদের পপুলেশনটাকে কন্ট্রোল করতে পেরেছে, আমরা পারিনি, সেই জন্য আমরা ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট। আচ্ছা, এবার হচ্ছে যে ক্যারিং ক্যাপাসিটি যেটা বলেছিলাম, ক্যারিং ক্যাপাসিটি, দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো ক্যারিং ক্যাপাসিটি বলতে গিয়ে আমি বলছি যে ক্যারিং ক্যাপাসিটি ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য KLMN। এবার আপনাদের বলুন কোনটা এই হবে, রাইট? আচ্ছা, তাহলে ইট ইজ ডিনোটেড বাই কে, আমি উত্তরটাও বলে দিলাম। ইন নেচার এ গিভেন হ্যাবিটেট হ্যাজ এনাফ রিসোর্সেস টু সাপোর্ট এ ম্যাক্সিমাম পসিবল নাম্বার বিয়ন্ড হুইচ নো ফার্দার গ্রোথ ইজ পসিবল। তাহলে আমাদের নেচারে যত পরিমাণ রিসোর্সেস আছে সেটা ম্যাক্সিমাম যতটা ব্যবহার করা যায় করা যেতে পারে, তারপরে কিন্তু আর ব্যবহার করার মতন সুযোগ থাকে না, কোলাপস হয়ে যাবে। তো এটাকে বলা হয় ক্যারিং ক্যাপাসিটি, এটাকে বলে ক্যারিং ক্যাপাসিটি। সেটাকে রিপ্রেজেন্ট করা হয় কী দিয়ে, কে দিয়ে। আচ্ছা, ভালো কথা। দিস লিমিট ক্যান বি কল্ড অ্যাজ নেচারস ক্যারিং ক্যাপাসিটি কে ফর দ্যাট স্পিসিস ইন দ্যাট পার্টিকুলার হ্যাবিটেট। আচ্ছা, এটা হচ্ছে লজিস্টিক গ্রোথ মডেল। তাহলে কী হবে, এখানে ল্যাগ ফেজ থাকে। প্রথম যেটা আমি যেটা বলতে বললাম প্রভাতবাবুকে যে আপনি 3টে ফেজের নাম বলুন, সেই নামগুলো এখন বলছি। ল্যাগ ফেজ মানে কি, যে ইন্ডিভিজুয়াল আছে, রিসোর্সেসও প্রচুর আছে, প্রথমের দিকে ফুডও প্রচুর আছে। আমি ধরুন ব্যাকটেরিয়াকে গ্রো করাচ্ছি ল্যাবে একটা টেস্ট টিউবের মধ্যে, ঠিক আছে? তখন তো তার নিউট্রিয়েন্ট প্রচুর রয়েছে, এনভায়রনমেন্টও কন্ডিউসিভ, কিন্তু ওটাকে বৃদ্ধি করার জন্য কী হয়, তার যে সময়টা লাগে, সেই সময়টা যতক্ষণ পর্যন্ত সাফিসিয়েন্ট না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার ইনক্রিজ হবে না, ঠিক আছে? আচ্ছা, যার জন্য কী হচ্ছে, সুন দ্য গ্রোথ স্টার্টস, তারপরে কী হচ্ছে, স্পিডিং আপ। দিস ইজ দ্য পয়েন্ট ওয়ার দ্য পপুলেশন স্টার্টস এক্সিস্টিং এক্সপোনেনশিয়াল গ্রোথ সিন্স দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস আর হাই অ্যান্ড সো আর দ্য রিসোর্সেস। তাহলে কী হচ্ছে, প্রথমে আমি বললাম কি, প্রথমে ছিল কি, এটা হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, তো আমি বললাম প্রথমে একটা ছিল। তাহলে একটা যদি ব্যাকটেরিয়াম থাকে, হ্যাঁ, লিনিয়ারটা কি বলে প্রভাত, লিনিয়ার বলে না ওখানে কি বলে, ওটাকে লিনিয়ার কি বলে, ল্যাগ ফেজ, এক্সপোনেনশিয়াল ফেজ, ঠিক কথা। আর লাস্টেরটা লিনিয়ার বলে, আরও একটা টার্ম বলে, সেই টার্মটা কী হবে? আচ্ছা, তাহলে কী হলো, প্রথমে একটা ছিল, একটা ব্যাকটেরিয়াম থেকে কবে দুটো হবে। তাহলে এই দুটো মানে যে খুব তো বেশি হয়ে গেলে সেরকম নয়। তাহলে আমার যে রিসোর্সটা ব্যবহার করার জন্য যতগুলো আমার ব্যাকটেরিয়াম দরকার, ততগুলো তো আমার প্রথমে স্টার্টিংয়ে তো পাচ্ছি না। একবার যখন পেয়ে যাবো তখন কী হবে, 2, 4, 6, 8 পর্যন্ত থাকলো, তারপর 8-এর পর থেকে যা বাড়া শুরু হবে, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64 মারাত্মক লেভেলে বাড়তে থাকবে। সেজন্য এইটা পর্যন্ত আসা পর্যন্ত কী হয়, এটা একটা বলে ল্যাগ ফেজ। minimum time to take a optimum number of the individual, তার গ্রোথের জন্য অপটিমাম নাম্বার অফ ইন্ডিভিজুয়াল আসার জন্য যে সময়টুকু লাগে সেটাকে বলে ল্যাগ ফেজ। তারপরে কী হবে, এই যে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফেজ, বা এটাকে কী বলে, লগ ফেজ। ল্যাগ ও এক্সপোনেনশিয়াল লিখেছেন, আচ্ছা এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে লগ ফেজ।
ঠিক আছে, বাড়ছে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে স্ট্যাটিক ফেজ, তারপর হচ্ছে স্টেশনারি ফেজ বলে, স্টেশনারি ফেজ। আপনি কি দিয়েছিলেন? রাইট রাইট রাইট, এখন লিনিয়ার বলেছিলেন, ওটা এক্সপোনেনশিয়াল, রাইট রাইট রাইট, শুভেন্দুবাবু, প্রভাতবাবু, ঠিক আছে, এখন ঠিক আছে। তা আছে, ঠিক আছে। তাহলে এইভাবে মনে হয় যে এরকম টার্মটা লিখলে ভালো, কিন্তু যে টার্মটা যে সায়েন্টিস্টটা ব্যবহার করে সেই টার্মই বলতে হবে। মিনিংটা হয়তো আমাদের সেন্সটা হয়তো একই থাকে, কিন্তু সেটা তো ঠিক নয়, আমাকে একদম এক্স্যাক্টলি ওটাই বলতে হবে, রাইট। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফেজ? লজিস্টিক গ্রোথ মডেল। হ্যাঁ, তাহলে এবার এখানে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ডিএন বাই ডিটি ইজিক্যাল টু আর এন ইন্টু কে মাইনাস এন বাই কে। কেন? এখানে আমাদের কার উপর নির্ভরশীল? ক্যারিং ক্যাপাসিটির উপর নির্ভরশীল। তাহলে ইকুয়েশন দিয়েও বলা যেতে পারে ডিএন বাই ডিটি ইজিক্যাল টু আর এন। তো এটা কোন ধরনের গ্রোথকে রিপ্রেজেন্ট করে এই ইকুয়েশনটা? আর ডিএন বাই ডিটি ইজিক্যাল টু আর ইন্টু কে মাইনাস এন ডিভাইডেড বাই কে। ওকে, আচ্ছা, এখানে যেটা বলা আছে এন হচ্ছে পপুলেশন ডেন্সিটি, আর হচ্ছে ইন্টেন্সিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ যেমন ছিল, এখানে শুধু একটা জিনিসই অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। কেন? এখানে হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, যেটা তার একটা নির্দিষ্ট লিমিট আছে, তার বেশি আর হয় না। এখানে আরও বাড়তে পারতো, বাড়ছে না কেন? এখানে বাড়ছে না কেন? বিকজ রিসোর্সেস আর নট দেয়ার। সেটা স্পেস হতে পারে, সেটা ফুড হতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট, Darwinian fitness, ability of an organism with a variation in a population to reproduce and increase in number when compared to the other organisms in the population. Darwinian fitness, যে পার্টিকুলার এনভায়রনমেন্টকে নিজেকে বেশি পরিমাণে অ্যাডাপ্ট করতে পারবে, তার সংখ্যাই বাড়বে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ফিটনেস, ডারউইনিয়ান ফিটনেস বলে। আচ্ছা, ইন্ট্রিনসিক রেট অফ, এটাকে তো বলাই হয়েছে, আমরা বলেছি ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ অর ডিক্রিজ, যদি বাড়তে থাকে তাহলে বার্থ রেট মাইনাস ডেথ রেট। ওকে, রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজিস অফ এ পপুলেশন, রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজিস কী কী? রিপ্রোডাক্টিভ মানে বিভিন্ন ধরনের স্পিসিসের বিভিন্ন ধরনের রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজিস থাকে। আন্ডার এ পার্টিকুলার সেট অফ সিলেকশন প্রেশার অর্গানিজমস ইভলভ টুয়ার্ডস দ্য মোস্ট এফিসিয়েন্ট রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি। প্রত্যেকটা স্পিসিসের ক্ষেত্রে তাদের রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি আলাদা আলাদা। কার উপর ডিপেন্ড করে? তার বডি সাইজের উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? তার প্যারেন্টাল কেয়ারের উপর। প্যারেন্টাল কেয়ার বলতে এটাই বোঝায় যে সমস্ত অর্গানিজমরা কী করে, তাদের ইয়ং ওয়ানকে বাঁচাবার জন্য দে কী করে, দে 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 প্রোভাইড মোর এনার্জি, মোর টাইম। মানে কী হচ্ছে যে তাদের নিজেদের ইনভলভমেন্ট হচ্ছে, মানে পেরেন্টসের ইনভলভমেন্ট রয়েছে কিসের জন্য? যে ওই ইয়ং ওয়ানকে সুরক্ষিতভাবে বেড়ে তোলার জন্য। প্যারেন্টাল কেয়ার, ঠিক আছে। প্যারেন্টাল কেয়ার কাদের হয়? প্যারেন্টাল কেয়ার তাদের হয় যাদের ক্ষেত্রে কী হয়, নাম্বার অফ ইয়ং ওয়ান্স ইউজুয়ালি লেস হয়, ঠিক আছে। আর যাদের নাম্বার অফ ইয়ংস খুব বেশি, তাদের ক্ষেত্রে প্যারেন্টাল কেয়ার নেওয়ার মতন অবস্থায় থাকে না। ওই জন্যই ওরা কী করে, ওই জন্যই ওরা কী করে, লার্জ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালকে, ইয়ং ওয়ান্সকে বা লার্জ নাম্বার অফ প্রোজেনি তৈরি করে। জানে যে ডিউ টু এনভায়রনমেন্টাল কন্ডিশন, প্রিডেটর, কিছু তো ধ্বংস হবে, তা কিছু তো বেঁচে থাকবে। এটাই হচ্ছে অর্গানিজমদের বিভিন্ন ধরনের রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজিস। ওকে, কেউ কেউ আবার কী করে, ওয়ান্স ইন এ লাইফ টাইমে ব্রিডিং করে, আবার কেউ কী করে মাল্টিপল টাইমস ইন এ লাইফ টাইম। ডিপেন্ড আপন দ্য স্পিসিস। ওয়ান্স ইন এ লাইফ টাইম যেমন প্যাসিফিক স্যালমন যখন করতে যায়, কী করতে, ব্রিডিং করতে যায়, ব্রিডিং করার পর সেখানেই মারা যায়। ওকে, সিমিলারলি এটা প্ল্যান্টের ক্ষেত্রে যেমন, যে ব্যাম্বুর ক্ষেত্রে যেটা ফ্লাওয়ার্স অ্যান্ড ব্রিডস ওয়ান্স অ্যান্ড ডাই, বাঁশ গাছের যে ঝাড় হয় কেবলমাত্র একবারই হয়। আবার সিমিলারলি যাদের মাল্টিপল হয়, যেমন হচ্ছে যে বিভিন্ন ধরনের পাখি আর হচ্ছে ম্যামেলস, তাদের ক্ষেত্রে দেখা, আমরা তো এগুলো তো পরিচিত, এগুলো বলার কিছু দরকার নেই। আচ্ছা, নাম্বার অ্যান্ড সাইজ অফ অফস্প্রিং, ঠিক আছে। সাধারণত দেখা গেছে কি, একটা ইনসেক্টের ক্ষেত্রে যে এত বেশি অপত্য করে, তার সাইজ কী হয়, তো ছোটো হয়। এবার আমি যদি ম্যামেলসের ক্ষেত্রে আসি, তাদের ক্ষেত্রে কী হয়, ইনফ্যান্টের মানে ইয়ং ওয়ানের সাইজ বড়, তাহলে সংখ্যা কী হবে, কম হবে। ওকে, স্মল নাম্বার লার্জ সাইজ অফস্প্রিং, লার্জ নাম্বার স্মল সাইজ অফস্প্রিং, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজিস। লার্জ নাম্বার স্মল সাইজ অফস্প্রিং বিভিন্ন জনকে, যেমন ওয়েস্টার মোলাস্কের ক্ষেত্রে পাওয়া যায়, পেলাজিক ফিশ মাছেদের ক্ষেত্রেও দেখা যায়। ওকে, আবার স্মল নাম্বার লার্জ সাইজ অফস্প্রিং বার্ডস হতে পারে, ম্যামেলস হতে পারে, হিউম্যান ইনক্লুডেড, এলিফ্যান্ট, বিভিন্ন ধরনের রয়েছে। হুইচ রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি ইজ বেটার
ফর এ পপুলেশন টু ম্যাক্সিমাইজ, বলেছে কোন ধরনের রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি হচ্ছে বেটার, কিসের জন্য? টু পপুলেশন টু ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজ বাড়াবার জন্য। এরকমভাবে কোনো নির্দিষ্ট কোনো কিছু স্ট্র্যাটেজি বলা সম্ভব নয়। সেটা কার উপর ডিপেন্ড করে? স্পিসিসের উপর ডিপেন্ড করে, তার কত অফস্প্রিং। সেই হিসেবে আমরা কি করতে পারি, যে তার এই যে লাইফ হিস্ট্রি ভ্যারিয়েশনস অফ অর্গানিজম ইভলভ ইন রিলেশন টু দ্য ইম্পোজড কনস্ট্রেন্টস অফ দ্য অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক কম্পোনেন্টস অফ দ্য হ্যাবিটেট। কোনো একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি কার ক্ষেত্রে বলা সম্ভব নয়। কোন এনভায়রনমেন্টে বসবাস করে তার উপর নির্ভর করে কি তার রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি কী হবে। আচ্ছা, আর সিলেকশন আর কে সিলেকশন, ঠিক আছে, আর সিলেকশন এবং কে সিলেকশন। আর সিলেকশন কখন হয়? দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস। রিসোর্স হচ্ছে অ্যাবান্ডেন্ট, এখানে হচ্ছে কি সো গ্রুপ লয়ালিটি অ্যান্ড পেরেন্টিং। এখানে হচ্ছে হাই ন্যাটালিটি, যেহেতু রিসোর্স হচ্ছে অ্যাবান্ডেন্ট সেই জন্য নেটালিটি মানে বার্থ রেট, বার্থ রেট কী হবে? বাড়বে। স্মল সাইজ অফ অর্গানিজম, স্মল সাইজ অফ পপুলেশন বিলো ক্যারিং ক্যাপাসিটি ডিউ টু প্রিডেশন। তাহলে পপুলেশন কী হয় সাধারণত? বিলো টু ক্যারিং ক্যাপাসিটি, কার জন্য? প্রিডেশনের জন্য কম থাকে, মানে ক্যারিং ক্যাপাসিটি থেকে কম থাকে। আচ্ছা, এবারে হচ্ছে যে এটা লো নেটালিটি, লার্জ সাইজ অফ অর্গানিজমস, হাই লংজিভিটি এক্সিস্ট অ্যাট ক্যারিং ক্যাপাসিটি, উলফ। আচ্ছা, তাহলে সামারিগুলো এগুলো আর রিপিট করছি না আপনাদেরকে। এবার যেটা আসবো সেটা হচ্ছে আমাদের কমিউনিটি ইকোলজি। তাহলে আমাদের কমিউনিটি ইকোলজির ক্ষেত্রে কি হয়, যে আমরা প্রথমে শুরু করেছিলাম একটা স্পিসিস নিয়ে, আর কি বললাম যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইভলিউশন। ইউনিট অফ ইভলিউশন, ইউনিট অফ ইভলিউশন কাকে বলে? ইউনিট অফ ইভলিউশন প্রশ্ন করলাম, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইভলিউশন? অ্যান্সার চাই। যারা যারা আছেন, শুভেন্দুবাবু, প্রভাতবাবু, দেখতে পাচ্ছি, ঠিক আছে, আপনারা রেসপন্স করুন যে আমার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইভলিউশন। ইভলিউশন আমি বলছি পপুলেশন, কমিউনিটি, ইন্ডিভিজুয়াল, ইকোটোন, এর মধ্যে কোনটা হবে? আচ্ছা, এরপরে আমি তার সাথে সাথে শুরু করি কমিউনিটি। কমিউনিটি যখন দেখা গেছে তাহলে ডিফারেন্ট পপুলেশন কী করে ইন্টারেক্ট করে, তাহলে ডিফারেন্ট পপুলেশন যখন ইন্টারেক্ট করবে, পপুলেশন ইজ নাথিং, ইট ইন্ডিকেটস দ্য স্পিসিস, পার্টিকুলার স্পিসিস, তাই তো? তাহলে কী হবে? কমিউনিটির ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্পিসিসের ইন্টারাকশন হবে। প্ল্যান্টস প্রডিউস ফুড ইন প্রেজেন্স অফ সানলাইট, however plants cannot survive in isolation. Microbes are essential for breaking complex substances into simpler compounds like minerals. Organisms like bees are essential for reproduction in plants. In nature, animals, plants and microbes cannot live in isolation. They interact in various ways to form a biological community or wave of coexistence. তাহলে এরা ইন্ডিভিজুয়ালি যদি থাকতো আলাদা আলাদাভাবে, তাহলে কখনোই সার্ভাইভ করতে পারত না। কেন? প্রত্যেকের দরকার। আজকে একটা প্ল্যান্ট যখন ফটোসিনথেসিস করে, সেই কার্বন ডাইঅক্সাইডটা পেতে হবে, তো তাকে নিউট্রিয়েন্ট পেতে হবে, তাকে মিনারেলস পেতে হবে। তার জন্য কি আসে? বিভিন্ন ধরনের আলাদা অর্গানিজমস। আর সিলেকশন অ্যান্ড কে সিলেকশনটা ঠিক ক্লিয়ার হলো না। আচ্ছা, আর সিলেকশনটা হচ্ছে যে আমাদের যখন ধরুন রিসোর্সেস হচ্ছে আনলিমিটেড, অর্গানিজমের সাইজ কেমন, অর্গানিজম কতগুলো ইয়ং তৈরি করে, ঠিক আছে, তার উপর বেস করে আমরা কি করেছি? আর সিলেকশন আর কে সিলেকশন বলেছি, তাই না? উলফের ক্ষেত্রে আমরা কি বলছি? উলফের ক্ষেত্রে আমরা বলছি কে সিলেকশন। কেন? সেটা হচ্ছে যে আমাদের ও ক্যারিং ক্যাপাসিটির কাছাকাছি থাকে। আর সিলেকশনের ক্ষেত্রে কি আছে? প্রিডেটর সবসময় নিচে থাকে। তাহলে আমাদের এখানে যেটা করলাম, আর সিলেকশন আর কে সিলেকশনের যে ডিফারেন্সটা যেটা দিলাম, সেই ডিফারেন্সটা, তাই তো, রিসোর্সেস অ্যাবান্ডেন্ট, তাহলে এটা কোন ধরনের গ্রোথের সাথে যাবে? তাহলে আর সিলেকশন আমরা কখন পাবো? এক্সপোনেনশিয়াল গ্রোথ, না হচ্ছে আপনার লজিস্টিক গ্রোথ? শুভেন্দুবাবুকে বলছি। আর এখানে কি বলা আছে?
সো গ্রুপ লয়ালিটি এখানে হচ্ছে যে যেহেতু আমাদের রিসোর্স বেশি সেজন্য কী হবে, নেটালিটিটা কী হবে, বেশি হবে, বার্থ রেটটা বেশি হবে। তাহলে আর সিলেকশন আমি কোন ধরনের স্পিসিসের ক্ষেত্রে পাবো, তার গ্রোথ কার্ভ কেমন ধরনের হবে। আর কে সিলেকশন কেন, কে কে স্ট্যান্ডস ফর হোয়াট। আমি শুভেন্দুবাবুকে বলছি, যিনি বললেন স্যার আর অ্যান্ড কে সিলেকশনটা ঠিক ক্লিয়ার হলো না। এবার আমি আপনাকে প্রশ্ন করছি, প্রশ্ন এই সেন্সে করছি বোঝানোর স্বার্থে আর কি, অন্য কিছু নয়। সেটা আর কে এই যে দুটো মানে লেটারকে আমরা রিপ্রেজেন্ট করি, তো কে কাকে রিপ্রেজেন্ট করে আর কাকে রিপ্রেজেন্ট করে আপনি বলে দিন, দিলে আমার মনে হয় যে আপনি বুঝতে পেরে যাবেন। হ্যাঁ এক্স্যাক্টলি, এক্সপোনেনশিয়াল। আর যখন থাকে আর কাকে রিপ্রেজেন্ট করে, ইন্ট্রিনসিক রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ, তাই না। আর কেটা আমরা কখন পেলাম, কোন জায়গায় এসে পেলাম, লজিস্টিকের ক্ষেত্রে এলাম, তাই না। তাহলে আর সিলেকশন আর কে সিলেকশনটা আমরা বলতে পারবো না যে কোন জায়গায় কাদের ক্ষেত্রে আর সিলেকশন হয় আর কাদের ক্ষেত্রে কে সিলেকশন হয়। ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে কী করতে হবে, আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। একসাথে না থাকলে পরে ইন্টিগ্রেশন মানে একটা পার্টিকুলার স্পিসিস যদি একাই সার্ভাইভ করে যেতে পারতো, তাহলে তাকে কী করতে হতো, তাকে সব দিক দিয়ে এফিসিয়েন্ট হতে হতো। সে মিনারেল অ্যাবজর্ব করবে, সে ভিটামিনও তৈরি করতে পারবে, সে কার্বন ডাইঅক্সাইডও জেনারেট করতে পারবে, সে অক্সিজেনও জেনারেট করতে পারবে, সে সবই কখনো সম্ভব নয়। যার জন্য কী হয়, কমিউনিটির মধ্যে স্পিসিস, ডিফারেন্ট কাইন্ড অফ স্পিসিসের কন্ট্রিবিউশন থাকবে, অ্যাজ এ হোল ইকোসিস্টেমটা রক্ষে পাবে। আচ্ছা, ইন্টারস্পেসিফিক ইন্টারাকশনস, তাহলে দুটো আলাদা আলাদা স্পিসিস, তাহলে এই দুটো আলাদা স্পিসিস কী হবে, তাদের মধ্যে যখন কম্পিটিশন হয় তখন সেটাকে বলে ইন্টার, আর একই রকম স্পিসিসের মধ্যে হলে তাদেরকে বলা হয় ইন্ট্রা। ওকে, তাহলে এবার কী হচ্ছে, আমাদের তাহলে কয়েকটা অ্যাসোসিয়েশন এর আগেও আমরা আলোচনা করেছিলাম। এখানেও যে কমিউনিটির ক্ষেত্রে আসবে, কেন কমিউনিটির ক্ষেত্রে আসবে, কমিউনিটির ক্ষেত্রে এই কারণে আসছে যে ডিফারেন্ট পপুলেশন কী করে, ইন্টারেক্ট করে, যার জন্য এটা হচ্ছে কমিউনিটি। ওকে, তো এবার হচ্ছে স্পিসিস এ, স্পিসিস বি, স্পিসিস এ আর স্পিসিস বি। হ্যাঁ, আমার বক্তব্য ছিল ঠিকই, আর কেটা কোন জায়গায় আসছে, কেটা আসছে ক্যারিং ক্যাপাসিটি থেকে, ক্যারিংয়ের সি করি স্পেলিং, হ্যাঁ প্রোনাউন্সিয়েশনের সময় ক্যারিং কে, তো দ্যাটস ওয়াই ইট ডেজিগনেট দ্য কে। তাহলে ক্যারিং ক্যাপাসিটি যেখানেই যুক্ত, সেটা কোন গ্রোথ কার্ভের সাথে, ডেফিনেটলি লজিস্টিক গ্রোথ কার্ভের সাথে। ঠিকই বলেছেন। এরপরে আমার পরের যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে দেখুন যে বিভিন্ন ধরনের যে স্পিসিস, হ্যাঁ বিভিন্ন ধরনের যে স্পিসিস তাদের ইন্টারাকশন আমরা এগুলো কোথায় পাবো, কমিউনিটি ইকোলজির মধ্যেই পাবো। হ্যাঁ, কমিউনিটি ইকোলজির মধ্যে নিচে একটা ইম্পর্টেন্ট পার্ট, নিচে বলতে কি, যেখানে অর্গানিজম কী করে, একটা অর্গানিজম বা স্পিসিস বলা দরকার, যেখানে একটা পার্টিকুলার স্পিসিস সে সারভাইভ করবে ফর লং রান, সে রিপ্রোডাকশন করবে, তাকে বলে নিচে। আমার মিদনাপুর এবারে একটা প্রশ্ন করছি আপনাদেরকে, যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন, আমি তো দেখতে পাচ্ছি প্রভাতবাবু আর শুভেন্দুবাবু ছাড়া আর তো কাউকে দেখতে পাচ্ছি না, যাই হোক, তো আমি আপনাদের দুজনকেই একটা করে প্রশ্ন করছি, যেহেতু আপনারা এই একটু কোশ্চেন রিলেটেড ডিসকাশান বেশি চাইছেন, ঠিকই আছে পরীক্ষার আসপেক্টে। এটা হচ্ছে আমি একটা আপনাদেরকে বলছি, আপনারা শুধু অ্যান্সার করুন। আমি বলছি যে মিদনাপুর, ওকে, মিদনাপুরটা হচ্ছে আমার মিদনাপুর, আর একটা বলছি আপনাকে হিমালয়, ঠিক আছে। এর মধ্যে কোনটা কি আমাকে বলতে হবে, কোনটা হ্যাবিটেট আর কোনটা নিচে, আপনারা অ্যান্সার করুন, আমি ততক্ষণে এই জিনিসগুলো বলতে থাকছি। হ্যাঁ, যেটা বলছিলাম নিচে মানে হচ্ছে কি,
যেটা বললাম যে এখানে অর্গানিজম লং রানে সার্ভাইভ করবে, তার রিপ্রোডাকশন, তার ফুড, এভরিথিং সে যখন পাবে সেটাকে বলে নিচে। আর হ্যাবিটেট কাকে বলে? হ্যাবিটেট হচ্ছে যেখানে অর্গানিজম লিভ, মানে থাকলো, সেটাকে বলা হয় হ্যাবিটেট। ওকে, আচ্ছা, এবার এখানে আমাদের ইন্টারাকশন যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে মিউচুয়ালিজম মিউচুয়াল করে থাকে, যার জন্য এটাকে বলে মিউচুয়ালিজম। তাহলে স্পিসিস এ আর স্পিসিস বি, কেন প্রথমে বলেছি ইন্টারস্পেসিফিক কম্পিটিশন, তার মানে হচ্ছে কি দুটো আলাদা আলাদা স্পিসিস, তাহলে কী হচ্ছে, দুজনেই উপকৃত হচ্ছে। এরকম ধরনের উদাহরণ আমরা প্রচুর পেতে পারি, প্রচুর। যেমন আমাদের এই যে এটা কি লাইকেন, লাইকেনটা হচ্ছে কি কার ইন্টারাকশন, লাইকেনটা হচ্ছে কার ইন্টারাকশন, অ্যালগি আর ফাঞ্জি, রাইট? ফাঞ্জি কি করে, তাকে নিউট্রিয়েন্ট প্রোভাইড করে। সি ফটোসিনথেটিক অ্যালগি কি করে, গেটস প্রোটেকশন ফ্রম দ্য ফাঙ্গাল, কে অ্যালগি কার কাছ থেকে প্রোটেকশন পাচ্ছে, ফাঙ্গাসের কাছ থেকে। আর এ কি পাচ্ছে, ফাঙ্গাস কি পাচ্ছে, গেটস নিউট্রিশন ফ্রম দ্য অ্যালগি, কেন সে তো ফটোসিনথেটিক হয়েছে। তাহলে এটা কি হলো, দুজনেই উপকৃত হলো, তখন সেটাকে বলে মিউচুয়ালিজম। ওকে, একে বলে প্রোটোবায়ান্ট আর ওটাকে বলে মাইক্রোবায়ান্ট। ওকে প্রোটেকশন দিচ্ছে আর এ কী করছে, তাকে খাবার দিচ্ছে, লাইকেন। এরকম অনেক আছে, যেমন হচ্ছে রুটস অফ হায়ার প্ল্যান্টসের ক্ষেত্রে ফাঞ্জি থাকে। হ্যাঁ, এই ফাঞ্জিটা কী করে, মাইক্রোরাইজা যেমন, তাকে কী করে, তাকে মিনারেলস দেয়, প্ল্যান্টসকে মিনারেলস দিচ্ছে, রাইট? Mycorrhiza is a symbiotic relationship between fungi and the roots of higher plants. The plants photosynthesize and produces sugar. The plants provide fungi carbohydrates, or fungi in turn help higher plants in absorption of minerals. তারা মিনারেলসটাকে অ্যাবজর্ব করতে পারে। এক্স্যাক্টলি, হ্যাবিটেটটা প্রবাদ, হ্যাবিটেটের বানানটা এ হয়েছে, ভালো কথা। এবার হ্যাঁ বললাম যে নিচে মানে কি, আমি লং রানে এখানে থাকতে পারবো, আমার এখানে খাওয়ার পাবো, রিপ্রোডাকশন করতে পারবো, সমস্ত কিছু। আর আমি কিছুক্ষণ হিমালয়ে থাকলাম, চলে এলাম, সেটা আমার হ্যাবিটেট। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার আমি যেটা আপনাদেরকে বলছি, এখান থেকে একটা প্রশ্ন করছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে আমাদের কি বলে মিউচুয়ালিজমের প্রথমে লাইকেন পেলাম, তো লাইকেন কোন ধরনের পলিউশনকে ইন্ডিকেট করে? এর পরের প্রশ্ন হচ্ছে লাইকেন কোন ধরনের পলিউশনকে ইন্ডিকেট করে? আচ্ছা, হয়েছে। নেক্সট, এরপরে যেটা হচ্ছে সেটা বললাম যে মিউচুয়ালিজম কার ক্ষেত্রে, মাইক্রোরাইজা আর হায়ার প্ল্যান্ট। তারপরে পলিনেটার হচ্ছে কী হচ্ছে, এ কী করছে, পলিনেশনে সাহায্য করছে, তার বিনিময়ে সে কী পাচ্ছে, নিউট্রিয়েন্ট পেয়ে যাচ্ছে, তাই না? গেটস নেকটার অ্যান্ড পোলেন ফ্রম দ্য ফ্লাওয়ার্স অফ দ্য প্ল্যান্টস। আর প্ল্যান্ট কী করে, ক্যান রিপ্রোডিউস উইথ দ্য হেল্প অফ পলিনেটার। ওকে, প্রত্যেকটা কিন্তু এক্সাম্পল মনে রাখতে হবে। এটা হচ্ছে কি মিউচুয়ালিজম। সিড ডিসপার্সাল, এই যে আমাদের যে এত অ্যানিম্যাল, ঠিক আছে, তারা বেসিক্যালি সব ফ্রুটস খায়, আমরাও খাই, অ্যানিমেলসরাও খায়, তাতে কি আর প্ল্যান্টের উপকার হয় না? হ্যাঁ, উপকার হয়। প্ল্যান্টের যে এত ডিসপারশন, বিভিন্ন জায়গায় যে বিস্তৃতি, সেই বিস্তৃতিটা সেই বিস্তৃতিটা কী হয় বিভিন্ন জায়গায়, যেমন এরকম মিথ, আমি জানি না এটা সত্যি কি মিথ্যে, যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশে আম প্রথম এলো সেটা নাকি শ্রীলঙ্কা থেকে। কেন? ওই রামায়ণের সময় যে আমরা দেখেছিলাম যে হনুমান ওখানে শ্রীলঙ্কা গিয়েছিল, শ্রীলঙ্কায় গিয়ে হনুমান আম খেয়ে তার আঁটিটা নাকি ইন্ডিয়াতে নিয়ে চলে এসেছিলো, যার জন্য নাকি ওটা সত্যি কি মিথ্যে পরের কথা, কিন্তু এটা তো আমরা জানি যে বিভিন্ন ধরনের পাখি এক জায়গায় খাচ্ছে, অন্য জায়গায় বীজটাকে ফেলে দিল, যার ফলে কি ডিসপারশন হতে থাকে। ভেরি গুড। নেক্সট, আচ্ছা, দ্যাট বেনিফিট। আচ্ছা, কিছু কিছু স্পিসিস থাকে যারা কি করে ওই এটা নেয় না। এয়ার পলিউশন তো ঠিক আছে, এয়ার পলিউশনের কোন ধরনের এয়ার পলিউশন তো ডেফিনেটলি, এবার তার মধ্যে কোন ধরনের এয়ার পলিউশন, পার্টিকুলারলি কোন ধরনের পপুলেশনটা হচ্ছে হয় কি বলে লাইকেনের, যদি ওই পার্টিকুলার এয়ার পলিউশনটা হয় না, তাহলে কি লাইকেনের সংখ্যা কমতে থাকবে, আমি সেটা জানতে চাইছি। এয়ার পলিউশন তো ডেফিনেটলি। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে যে
কোইভলিউশন যেটা বললাম আপনাদের, সেটা হচ্ছে যে একসাথে কোইভলভ হয়েছে, ঠিক আছে। কোইভলিউশন একজন অন্যজনের সাথে, যেমন ফ্লাওয়ার এবং হচ্ছে যে আমাদের যারা পলিনেটর তারা, ইজ দ্য প্রসেস সিন ইন দ্য প্ল্যান্ট অ্যানিমাল ইন্টারেকশনস হোয়ার ইন দ্য ইভলিউশন অফ দ্য টু স্পিসিস প্ল্যান্ট অ্যান্ড পলিনেটর ইনভলভ ইজ টাইটলি লিঙ্কড কানেক্টেড। সেই জন্য কী হয়, একজন ইয়ে হয়ে গেলে পরে এক্সটিংক্ট হয়ে গেলে অন্যজন এক্সটিংক্ট হয়ে যাবে, সোলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। কোইভলিউশন, কেস স্টাডি অফ কোইভলিউশন, ফিগস আর ওয়াপস যেমন কার মধ্যে থাকে, ফিগসের মধ্যে, তার লার্ভি ফার্ভি সব ফিগসের থেকে বড় হয়ে ওঠে, হ্যাঁ। আর সে তার বিনিময়ে কী হয়, ওটার পলিনেশন হয় ওয়াপস ইন ফিগস মানে বলতা, রাইট। কোইভলিউশন কেস 2, হ্যাঁ, এখানে হচ্ছে কি এদের ক্ষেত্রে দেখা যায় যে মেল বি, একটা প্ল্যান্ট আছে যার পেটালটা দেখতে মানে আকৃতিটা এমন যেটা মনে হয় যে এটা ফিমেল বি। তারা ভাবে যে আমি কপুলেশন করব, রিপ্রোডাকশন করতে গিয়ে কি হয় না, মেটাল ইন্ডিকেটার নয় শুভেন্দুবাবু, মেটাল ইন্ডিকেটার নয়। আরে ওতে কোনো প্রভাব, ওতে কোনো ব্যাপার কিছু নয়, কোনো অসুবিধা নেই। রেসপেক্টের জায়গাটা ছোট বড় কিছু নয়, সবাই আমরা মানুষ, সবার ভিতরে নিজস্ব আত্মা রয়েছে, সেই আত্মাটাকে সম্মান জানানোর জন্য কোনো নাম ধরে, ঠিক আছে, কোনো অসুবিধা, ওটা চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, যেটা আমি বলছি যেটা, সেটা হচ্ছে যে মেটালটা হবে না, হ্যাঁ, মেটাল নয়, এটা এক ধরনের এয়ার পলিউটেন্টের মধ্যে যারা থাকে তাদের মধ্যে কোন কম্পোনেন্টটা বেশি থাকলে পরে ওই আপনাদের লাইকেনের পপুলেশনটা কমে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে পার্টিকুলারলি ওটাকে বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে সিউডোকপুলেশন, যাদের ক্ষেত্রে হলো ওফাইরাস অ্যাপিফিরা, হ্যাঁ, এদের কী হয়, তাহলে মনে করে যে এই প্ল্যান্টার, এটা মনে হয় প্ল্যান্টের পার্ট নয়, এটা হচ্ছে আমার ফিমেল বি, হ্যাঁ, তো সেখানে কপুলেশন করতে গেলে এবার তার সাথে যে নেকটা সেটা কালেক্ট করলো, দিয়ে আবার অন্য একটা প্ল্যান্টে, এইভাবে কী পলিনেশন করে, কিন্তু সে নিজে কিছু সেরকমভাবে মানে এটা বেসিক্যালি হয় না। এবার হ্যাঁ, কোইভলিউশন এই কারণে হয়েছে, এবার কি করেছে মজার জিনিস, বির তার স্ট্রাকচার, ফিমেল বির যে স্ট্রাকচারটা আর কি, ঠিক আছে, যে কপুলেটরি যে পার্টটা আর কি, অর্গানটা যেটা, সেটা যখন চেঞ্জ করে, তো দেখা যায় কি এই প্ল্যান্টটাও কি হয়, তার পেটালের সাইজ চেঞ্জ করে দেয়। তার মানে এই কারণে করছে যে আমি যদি সাইজটা যদি চেঞ্জ না করি, মেল বি যদি বুঝতেই পারে, ডিফারেন্স যদি করতেই পারে, তাহলে তো আমাদের কখনো পলিনেশন হবে না। দারুণ জিনিস, হ্যাঁ। আর কা ওকে, কোইভলিউশন কেস 2 এই যে অর্কিড অফার্স নো রিওয়ার্ড টু দ্য বি, দেয়ারফর ইট ইজ কল্ড সেক্সুয়াল ডেইসিট। ডেইসিট বলতে ইটস এ কাইন্ড অফ না, কি বলো, ফলস বা সিউডো এরকম ধরনের। বেসিক্যালি তো সেক্সুয়ালির ব্যাপারটা তো আসছে না, কেন ওটা তো বেসিক্যালি ফিমেল বি নয়, তার পেটালটা এমন, সে মনে করে যে এটা ফিমেল, ওকে, সেই জন্য এই টার্মটা ব্যবহার করা হয়েছে। এনি চেঞ্জ ইন ফিমেল বি ডিউ টু ইভলিউশন ইজ ইকুয়াল টু ইভলিউশন ইন ফ্লাওয়ার টু চেঞ্জ প্যাটার্ন অন পেটাল, ঠিক আছে। তাহলে কোনো ধরনের চেঞ্জ যদি এই ফিমেল বিতে হয়, তাহলে সিমিলার টাইপ অফ চেঞ্জ ওই প্ল্যান্টটাও করে নেয়, কেন জানে যে ওই বি ছাড়া আমার আর পলিনেটর হিসেবে কেউ কাজ করবে না, ওকে। দেয়ারফর দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কোইভলিউশন, একজন বাড়লে একজন চেঞ্জ করলে অন্যজন চেঞ্জ করে নেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রিডেশন। প্রিডেশনের ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা আসবে কি, একটা প্লাস একটা মাইনাস, যে খাচ্ছে তার উপকার হচ্ছে, আর যাকে খেয়ে নিচ্ছে তার কি উপকার, সেই জন্য প্লাস মাইনাস, এটার আর ডিসক্রাইব করার কোনো দরকার নেই আমার মনে হয়, তাই না। আচ্ছা, প্রিডেশনটা নয় বাদ দিলাম। হ্যাঁ, প্রিডেশনের ক্ষেত্রে কিছু জিনিস বলা দরকার, এই যে ইনভেসিভ স্পিসিস আর কি, ঠিক আছে, সেখানেও দেখা যাচ্ছে যে প্রিকলি পিয়ার ক্যাকটাস ওয়াজ ইন্ট্রোডিউসড টু অস্ট্রেলিয়া ইন 1920s, হ্যাঁ 1920s। আচ্ছা, দ্য ক্যাকটাস স্প্রেড ভিসিয়াসলি থ্রু আউট দ্য রেঞ্জল্যান্ডস ইন অস্ট্রেলিয়া, কিছুটা নিয়ে আসা হয়েছিল, তারা দেখলো পুরো অস্ট্রেলিয়া জুড়ে ছেয়ে গেছে, হ্যাঁ। তো এবার কী হচ্ছে, তাকে এবার কন্ট্রোল করতে হবে, কীভাবে কন্ট্রোল করতে হবে, এই দিয়ে তার প্রিডেটর দিয়ে,
হ্যাঁ, প্রিডেটর। প্রিডেটর এখানে কি ব্যবহার করা হলো? প্রিডেটরটা একটা ব্যবহার করা হলো কি, ক্যাকটাস ইটিং মথ ব্যবহার করা হলো। সেই মথটা ব্যবহার করার পর দেখা গেল যে এদের ক্যাকটাসের সংখ্যা কমলো। যেমন আমাদের বললাম যে ইনভেসিভ স্পিসিস পার্থেনিয়ামের জন্য এখন যেটা দেখা গেছে এক ধরনের স্নেল মানে শামুক আর কি, দেখা যায় যে পার্থেনিয়ামটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং তাকে কেটে দেয়, যার ফলে ওকে করা সম্ভব, কন্ট্রোল করা সম্ভব। ঠিক আছে? তো সিমিলারলি এখানে ক্যাকটাসের ক্ষেত্রে আমরা দেখলাম কি অস্ট্রেলিয়াতে যেটা হয়েছিল সেটাকে কী দিয়ে মানে কন্ট্রোল করা হলো, সেটা কন্ট্রোল করা হলো মদ দিয়ে। আচ্ছা, এর হচ্ছে বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল কন্ট্রোল তো আমরা তাকে বলি যখন আমরা বায়োলজিক্যাল অর্গানিজমসকে ব্যবহার করছি টু কন্ট্রোল দ্য পপুলেশন সাইজ। কেমন? ওকে, আচ্ছা, এটা একটা জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বোঝার জিনিস আছে। স্পিসিস এ ইন কম্পিটিশন উইথ স্পিসিস বি, মানে এ এর সাথে কম্পিটিশন করে, এটা আর এটা কম্পিটিশন করে, রাইট? আর স্পিসিস সিটা প্রিডেটর অফ স্পিসিস এ কী করে? এরকে ভক্ষণ করে, রাইট? ভক্ষণ করে। তাহলে দেখা গেল কি কিছুদিন পরে মানে এইরকম ধরনের যখন সিনারিও থাকবে তখন যেটা দেখা গেছে যে স্পিসিস বি ইন কম্পিটিশন উইথ স্পিসিস এ আর স্পিসিস সি প্রিডেটর অফ স্পিসিস এ। তার মানে কি হলো? এটা কি আছে? স্পিসিস সি নেই। স্পিসিস সি যদি কোনো কারণে না থাকে, এই একটা পপুলেশন, হ্যাঁ, এই একটা পপুলেশনের মধ্যে ইন্ডিকেট করা আছে এটা স্পিসিস এ, এটা স্পিসিস বি, এরা দুজনের সাথে কি করে? কম্পিটিশন করে, রাইট? এবার হচ্ছে কি হয়েছে, স্পিসিস সিটা হচ্ছে কার প্রিডেটর? স্পিসিস এর। তাহলে এরকম একটা সিনারিওতে পরবর্তীকালে কি হবে? পরবর্তীকালে এই ধরনের আমরা একটা পিকচার পাবো। সেই পিকচারটা কি? সেই পিকচারটা হচ্ছে এটাই যে স্পিসিস এ থেকে গেল, স্পিসিস বি কমলো, স্পিসিস সি কমলো। মানে স্পিসিস সি যখন নেই তাহলে স্পিসিস একে তো ভক্ষণ করতে পারছে না, তাহলে কী হবে? স্পিসিস এর সংখ্যা বাড়তে থাকবে। স্পিসিস এর সংখ্যা বাড়লো, আচ্ছা ভালো কথা। এবার স্পিসিস বি কমে গেল কেন? যে এর দুজনের মধ্যে যখন কম্পিটিশান হয় তখন এর সংখ্যা যেহেতু বাড়ছে, তার মানে কি এ হচ্ছে রিপ্রোডাক্টিভলি পোটেন্সিয়াল বা এ হচ্ছে মোর ফিটেস্ট, যার জন্য কী হচ্ছে একে মেরে ফেলেছে, কম্পিটিশান করছে, তাহলে এর কী হবে? সংখ্যা কমে গেছে, যার জন্য এই ধরনের লেখচিত্র। বোঝার আছে, জিনিসটা বোঝার আছে। হ্যাঁ, সিমিলারলি একই ধরনের এখানে কি বলেছে? স্পিসিস এ প্রে অফ বি, স্পিসিস বি প্রিডেটর অফ এ। তাহলে হচ্ছে কোনো কারণে স্পিসিস এ বা কী হলো প্রে অফ বি নেই, কে বেঁচে হচ্ছে, কে রয়েছে? স্পিসিস বি প্রিডেটর অফ এ, প্রিডেটর। তাহলে এ যদি প্রে হয় তাহলে একে তো খেয়ে শেষ করে দেবে, তার মানে কি শুধু প্রিডেটর, তবে এও বেঁচে থাকতে পারবে না। কেন? ভবিষ্যতের আর কোনো খাবার নেই। সেই জন্য কোনোভাবে ইকোসিস্টেমের কোনো একটা ট্রপিক লেভেল যদি ধ্বংসপ্রাপ্ত হয়, আলটিমেটলি ইকোসিস্টেমের স্টেবিলিটি বজায় থাকবে না। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ডিফেন্স এগেনস্ট প্রিডেশন। বিভিন্ন ধরনের মেকানিজম থাকে, যে মেকানিজমের মাধ্যমে আমরা কী করি? ওই মিমিক্রি, এনভায়রনমেন্টের সাথে এমনভাবে থাকবো যাতে আমাকে প্রিডেটর বুঝতে না পারে, তাই না? আবার অনেকে কী আছে, যেমন এরা এটা খেতে যায় না কেন? এ আবার টক্সিক সাবস্টেন্স, মোনার্ক বাটারফ্লাই টক্সিক সাবস্টেন্স রিলিজ করে, সেই জন্য ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে একবার খেয়ে বুঝতে পেরেছে না বাবা এটা বিষাক্ত জিনিস, আর থাকলেও গ্রহণ করবে না। আচ্ছা, এবার হচ্ছে কে? হচ্ছে যে ক্যাটার ডিফেন্স এগেনস্ট প্রিডেশন। হ্যাঁ, মোনার্ক ক্যাটারপিলার্স ইট মিল্ক উইবস ডিউ টু দ্য গ্লাইকোসাইড স্টোর ফ্রম হোয়েন দ্য ক্যাটারপিলার ইটস মিল্কউইড। তাহলে কী করে? এই ক্যাটারপিলার এই মিল্কউইডগুলোকে খেয়ে নিচ্ছে। আচ্ছা, প্ল্যান্টস আর ইন ডেঞ্জার। নিয়ারলি 25% অফ দ্য ইনসেক্টস আর নোন টু বি ফাইটোফেগাস। প্রত্যেকটা ইনসেক্টই কী খায়? পাতা, মানে প্ল্যান্ট প্রোডাক্ট খায়। ফাইটোফেগাস অর্গানিজমস ফিডিং অন প্ল্যান্ট স্যাপ অ্যান্ড আদার পার্টস অফ প্ল্যান্টস আর কল্ড ফাইটোফেগাস। ফাইটো কথাটা যায় কার সাথে? ফাইটো কথাটা যায় প্ল্যান্টের সাথে। প্ল্যান্ট, সেটাকে বলে ফাইটো। প্রবলেম, প্ল্যান্টস ক্যান নট রান অ্যাওয়ে ফ্রম দেয়ার প্রিডেটার্স। ঠিক আছে, তো
তো প্ল্যান্টদের ক্ষেত্রে এই অ্যানিমেলের ক্ষেত্রে যেমন কম্পিটিশান হয় না, প্ল্যান্টের ক্ষেত্রেও কম্পিটিশান হয়, কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে কম্পিটিশানটা হচ্ছে খুব মারাত্মক। মারাত্মক কেন? দে আর স্ট্যাটিক, একই জায়গায় থাকে। অ্যানিমেলদের ক্ষেত্রে কেউ পালালো অনেক সময় হয়তো প্রিডেটরের কাছ থেকে রক্ষা পেয়ে গেল, কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে হয় না, কেন একই জায়গায় দাঁড়িয়ে ওরা কী করে কম্পিটিশান করতে থাকে। তো ওখানে একটা টার্ম ব্যবহার করা হয়, হয়তো বোটানিতেও আপনাদের হয়তো থাকতে পারে এরকম, সেটা হচ্ছে অ্যালিলোপ্যাথি। অ্যালিলোপ্যাথিটা হচ্ছে কি, যে প্ল্যান্ট কী করে তার রুট থেকে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে, যাতে কী করে তার পাশের প্ল্যান্ট যেন গ্রো করতে না পারে, এটাকে বলে অ্যালিলোপ্যাথি। আচ্ছা, অ্যাডাপ্টেশন মরফোলজিক্যাল হতে পারে, কেমিক্যাল ডিফেন্স হতে পারে। যেমন এই যে বিভিন্ন ধরনের মরফোলজিক্যাল চেঞ্জেস থাকে, স্পাইন থাকে, ঠিক আছে, ক্যাকটাস হোক, অ্যাকাসিয়া হোক, এদের ক্ষেত্রে। আচ্ছা, কেমিক্যাল থাকে, বিভিন্ন ধরনের প্ল্যান্ট বিভিন্ন ধরনের কেমিক্যাল রিলিজ করে, যার জন্য কী হয়, অ্যানিমেলরা সহজে প্ল্যান্টটাকে গ্রহণ করতে চায় না। কেমিক্যাল ডিফেন্স যেমন আমাদের আছে ক্যালোট্রপিস, এই উইড গ্রোজ ইন ফিল্ড, কন্টেন হাইলি পয়জনাস কার্ডিয়াক গ্লাইকোসাইডস, নো হার্বিভোরস ফিড অন ইট। যারা কী বলে আমাদের হার্বিভোরস আর কি, ঠিক আছে, তারা সাধারণত এগুলোকে গ্রহণ করে না। এছাড়াও আছে বিভিন্ন ধরনের কমার্শিয়াল প্ল্যান্ট প্রোডাক্টস আর ইউজড অ্যাজ ডিফেন্স এগেনস্ট হার্বিভোরস। এটা হচ্ছে যে কমার্শিয়াল প্ল্যান্ট প্রোডাক্টস। নিকোটিন ব্যবহার করা যেতে পারে, ক্যাফিন, ওপিয়াম, কুইনাইন, এগুলো সব ব্যবহার করা হয় যাতে। এরপরটা হচ্ছে কমেনসিয়ালিজম। কমেনসিয়ালিজমের ক্ষেত্রে মনে রাখবেন +0, আর অ্যামেনসিয়ালিজমের ক্ষেত্রে -0। তাহলে আমাদের কি প্রথমে কি বলেছিলাম? প্রথমে বলেছিলাম প্রিডেশন। প্রিডেশনে তো একটা প্লাস আর একটা মাইনাস। আর কি বলা হয়েছে তার আগে? বলা হয়েছে কি মিউচুয়ালিজম। মিউচুয়ালিজমের ক্ষেত্রে বোথ আর বেনিফিটেড, প্লাস প্লাস। এবার অ্যামেনসিয়ালিজম না কমেনসিয়ালিজম। আচ্ছা, কমেনসিয়ালিজম এখানে কি হবে? একটা হবে প্লাস একটা স্পিসিস, আর একটা স্পিসিস থাকবে নিউট্রাল। একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে নিউট্রাল। দ্য ইন্টারাকশন ইন হুইচ ওয়ান স্পিসিস বেনিফিটস while the other species neither harmed or benefit। আচ্ছা, যেমন অর্কিডসের ক্ষেত্রে কমেনসিয়ালিজমের ক্ষেত্রে অর্কিডস অর এ ম্যাঙ্গো ট্রি, এই অর্কিডস, ঠিক আছে, গেট ফিজিক্যাল সাপোর্ট, তাতে কোনো ক্ষতি বা লাভবান হয় না ম্যাঙ্গো, কিন্তু অর্কিডস জাস্ট সাপোর্টটা পায়, সেই জন্য ইটস এ টাইপ অফ কমেনসিয়ালিজম। ঠিক আছে, এটা হতে পারে প্ল্যান্ট অ্যানিমেলের মধ্যে হতে পারে। গাছের মধ্যে পাখি বাসা করে আছে, গাছের কোনো ক্ষতি করে না তো, তার মধ্যে পাখি কী হলো, তার বাসস্থানটা পেলো, তাহলে দ্যাট ইজ অলসো ওয়ান এক্সাম্পল অফ কমেনসিয়ালিজম। ওকে, এদেরকে এপিফাইট বলে, অলসো কল্ড এয়ার প্ল্যান্ট in any plant that grows upon another plant or object merely on physical support. Epiphytes have no attachment to the ground or other obvious nutrient source and are not parasitic on the supporting plants. Just সাপোর্টের জন্য, মেকানিক্যাল সাপোর্টের জন্য থাকে। কমেনসিয়ালিজমের এটাও এক্সাম্পল হতে পারে হুইলের উপর বার্নাকলস। এই বার্নাকলসগুলো কোনো হুইলসের কোনো ক্ষতি করে না, কোনো ধরনের ক্ষতি করে না। বিনিময়ে কী পায়? তারা ফুড পায় এবং মাইগ্রেট করতে পারে। হুইল যেমন যাচ্ছে, সেই জন্য কী হয়, তারাও হতে পারে। তাহলে দিস কাইন্ড অফ ইন্টারাকশন ইজ নোন অ্যাজ কমেনসিয়ালিজম। ভালো কথা। হ্যাঁ, এবার এই যে আমাদের বিভিন্ন জায়গায় যে যারা কাউ বা মহিষ, এরা যারা কী হয়, জঙ্গলের মধ্যে ঘাস খাচ্ছে, পাতা খাচ্ছে, যাই হোক, এবার দেখা যায় তাদের পিঠে এই ধরনের বার্ডস বসে আছে, বার্ডস, হ্যাঁ, এগ্রেট অন ক্যাটেল। তারা কি করে? তারা ওই ক্যাটের কোনো ক্ষতি করে না, কিন্তু যেটা করে সেটা হচ্ছে যখন ওই যারা কি বলে আমাদের হার্বিভোরস, যে সমস্ত অ্যানিমালসগুলো আছে, তারা যখন ওখানে ঘাস পাতা যা খাচ্ছে আর কি, যখন খাচ্ছে, তখন ওর ভিতর থেকে যে ইনসেক্টগুলো বেরিয়ে আসে, সেই ইনসেক্টগুলোকে ওই পাখি কী করে ভক্ষণ করে। তো যার জন্য এগুলো হচ্ছে সব কমেনসিয়ালিজম। আচ্ছা, ক্লাউন ফিশ, এটা তো আমাদের এর ক্ষেত্রে দেখা যায় যখন আমরা কি বলে আমাদের ওটাকে কোরাল, হ্যাঁ, কোরালসের ক্ষেত্রে দেখা যায় যে যেমন কোরালস ইজ হোয়াট, কোরাল ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনারা প্রভাতবাবু আর শুভেন্দুবাবু বন্ধ করে গেলেন কেন? তো আপনাদেরকে আবার বলছি আমি যে কোরালসের
ইম্পর্টেন্স বা কোরালস কী ধরনের কাজে ব্যবহৃত হয়। কোরালসটা কি? কোরালসটা হচ্ছে অ্যাসোসিয়েশন কার কার, সেটা হচ্ছে আমাদের জুজেন্থেলি এবং হচ্ছে আমাদের অ্যানিম্যাল নিডেরিয়া, ঠিক আছে, এদের হচ্ছে একটা অ্যাসোসিয়েশন। তো এবার ব্যাপার হচ্ছে যেটা সেই কোরালসের মধ্যে কি থাকে, এই যে ক্লাউন ফিশ থাকে অ্যান্ড সি অ্যানিমুন থাকে, সি অ্যানিমুন অ্যান্ড ক্লাউন ফিশ। হ্যাঁ, তো এরা কী করে, এদের মধ্যেও দেখা গেছে কমেন্সিয়ালিজম দেখা গেছে। তাহলে কি সি অ্যানিমুন কী করে, নো লস আর গেন, সি অ্যানিমুনের কোনো কিছু হয় না। হোয়ারাস ক্লাউন ফিশ কী করে, গেটস প্রোটেকশন ফ্রম প্রিডেটার্স ডিউ টু স্টিঙ্গিং টেন্টাকলস। এই যে এদের যে আছে কার, সি অ্যানিমুনের, তারা কী করে ক্লাউন ফিশকে রক্ষা। ক্লাউন ফিশ হচ্ছে হচ্ছে আমাদের ওখানে কোরালসের ক্ষেত্রে, কোরাল যেখানে থাকে সেখানে ক্লাউন ফিশ পাওয়া যায়, ক্লাউন ফিশ। ওকে, আচ্ছা।